আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা আছেন এখানে আমি একটু সবাইকে মিউট করে দিচ্ছি। সবাই একটু মিউট করে রাখবেন, হ্যাঁ, অনেক না হলে নয়েজ হয়। তো আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমরা সিনাপসের পক্ষ থেকে আমাদের পেজে হচ্ছে সামনে যেহেতু রেসিডেন্সি পরীক্ষা চলে আসছে, আমাদের পরীক্ষার সার্কুলার যে কোনো সময় দিয়ে দিবে। তো এই মোমেন্টে আমাদের সবচেয়ে যেটা টেনশন বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস অথবা ইনস্টিটিউশন চয়েস। তো এতদিন আমরা পড়াশোনা করছি, অনেকে 1 বছর পড়ছেন, অনেকে গত 6 মাস থেকে পড়ালেখা করতেছেন। তো সবাই পড়ালেখা করছি, পড়ালেখা কষ্ট করে কিন্তু সবাই করে, হ্যাঁ, কিন্তু এই যে সাবজেক্ট চয়েস করা বা হচ্ছে ইনস্টিটিউশন চয়েস দেওয়া, এটা অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। যে এটা কিন্তু এমন না যে হচ্ছে অনেক অনেক পড়ালেখা করেও কিন্তু রেসিডেন্সি পরীক্ষায় হচ্ছে চান্স পান না। আবার হচ্ছে অনেকে আছেন যে একটু কম্পারেটিভলি কম পড়েও একটু বুঝে শুনে সাবজেক্ট বা ইনস্টিটিউশন চয়েস দিলে পরে দেখা যায় যে হয়ে যায় তাদের পরীক্ষায়। তো আজকে আমাদের ফ্যাকাল্টি নিয়ে কথা হবে। তো যারা মনোযোগ করছে, তো মেডিসিনের যেমন অনেকগুলো হচ্ছে ব্রাঞ্চ আছে, সার্জারির অনেকগুলো ব্রাঞ্চ আছে, তেমন আমাদের পেডিয়াট্রিক্সেও কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো একটা সময় অনেক আগে ছিল যখন পেডিয়াট্রিক্সে এত ব্রাঞ্চ ছিল না, বাট এখন পেডিয়াট্রিক্সে 7-8টা ব্রাঞ্চ হয়ে গেছে। তো এমন না যে শুধু আপনাকে জেনারেল পেডিয়াট্রিক্স করতে হবে, পেডিয়াট্রিক্সের ব্রাঞ্চগুলো মোটামুটি অনেক। আমাদের একটা ছোট সেশন আছে এখানে, হচ্ছে আমরা একটু পাওয়ার পয়েন্টে আপনাদেরকে দেখাবো গতবারের রেজাল্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কয়টা সিট আছে। আর এরপরে আপনাদের যা যা কোয়েশ্চেন আছে সেগুলো মানে কোয়েশ্চেন অ্যান্সার সেশন একটা থাকবে লাস্টে। তো আমরা কথা খুব বেশি আর না বাড়াই, আমরা আমাদের প্রেজেন্টেশনটাতে চলে যাই। তো আজকে আমাদের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন ডক্টর তৌসিফ ইকবাল, আমাদের সিনাপসেরই মেন্টর পেডিয়াট্রিক্সের। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি ডক্টর রনক জাহান, সিনাপস মেডিকেল একাডেমির পেডিয়াট্রিক্সের কোঅর্ডিনেটর হিসেবে আছি। আর হচ্ছে আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। আমার এফসিপিএস পার্ট 1 পেডিয়াট্রিক্সে করা। আমি এমডি ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছি হচ্ছে ঢাকা শিশু হাসপাতাল, যেটা এখন বাংলাদেশ শিশু হাসপাতাল। আর মেডিকেল অফিসার পোস্টে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছি, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে। আচ্ছা, এটা আপনারা অলরেডি সবাই জানেন যে হচ্ছে রেসিডেন্সির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা সবাই জেনেই আমরা পড়াশোনা শুরু করেছি যে আমাদের ইন্টার্নশিপের পরে এটা অ্যাকচুয়ালি আমাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের সাথে আজকে অনেকে আছেন যারা এবার পরীক্ষা দিতে পারবেন না, হয়তো নেক্সট ইয়ারে এলিজিবল হবেন। তারা একটু জেনে রাখেন যে রেসিডেন্সি শেষ করার পরে মাঝখানে ইন্টার্নশিপ শেষ করার পরে মাঝখানে হচ্ছে 1 বছর একটা গ্যাপ থাকতে হবে। আপনি যেমন ইন্টার্নশিপ শেষ করার সাথে সাথে এফসিপিএস পরীক্ষা দিতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার রেসিডেন্সি দিতে হলে মাঝখানে একটা 1 বছরের গ্যাপ লাগে। হ্যাঁ, গ্যাপ থাকার পরে তারপরে আপনি তার পরের বছর পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু আপনি মনে করেন আপনার ইন্টার্নশিপ শেষ হলো এবছর জুলাই অগাস্টে বা যে কোনো সময়, এবছরের যে কোনো একটা টাইমে আপনার ইন্টার্নশিপ শেষ হলো, আপনি কিন্তু নেক্সট ইয়ারের ডিপ্লোমা পরীক্ষায় আবার বসতে পারতেছেন। হ্যাঁ, ইন্টার্নি শেষ হওয়ার পরের বছর যে ডিপ্লোমা পরীক্ষাটা থাকে সেটাতে আপনি বসতে পারবেন, কিন্তু রেসিডেন্সিতে বসতে হলে আপনাকে 1 বছরের একটা গ্যাপ লাগবে।
তো রেসিডেন্সি সম্পর্কে সবাই একটু জানেন অলরেডি, 5 বছরের ট্রেনিং। এখানে দুইটা ফেজ থাকে, ফেজ এ এবং ফেজ বি। ফেজ এ হচ্ছে 2 বছর, তারপরে ফেজ এ ফাইনাল পরীক্ষা হয়, সেটা পাশ করার পরে আপনি ফেজ বিতে যেতে পারবেন। আর ফেজ এ পরীক্ষা পাশ করার জন্য আপনাকে 4টা চান্স দেওয়া হবে, 4 বারের মধ্যে আপনাকে পাশ করতে হবে। মানে আপনি পরপর 4টা অ্যাটেম্পটে যদি পাশ করতে না পারেন তাহলে হচ্ছে আপনাকে আর সুযোগ দেওয়া হবে না ফেজ এ পরীক্ষা দেওয়ার জন্য। আর যারা প্রাইভেট ক্যান্ডিডেট তারা হচ্ছে মান্থলি 20,000 টাকা করে পাবেন। আর যারা হচ্ছে বিসিএস থেকে আসছেন বা অন্য কোনো জব থেকে আসছেন তারা তাদের জবের যে স্যালারিটা সেটাই পাবেন। আর হচ্ছে ফেজেতে আপনার প্রতি 3 মাসে একটা করে ব্লক ফাইনাল পরীক্ষা থাকে, এরকম করে 7টা ব্লক থাকে। আর ফেজ বিতে এরকম 6 মাস পর পর একটা করে ব্লক থাকে, টোটাল আপনার হচ্ছে 5টা ব্লক থাকে। তো এই হচ্ছে টোটাল রেসিডেন্সির কোর্স কারিকুলামটা। তারপরে আমি একটু বলে নিলাম যেহেতু আপনারা পরীক্ষাটা দিবেন। আচ্ছা, এখন আমাদের আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে পেডিয়াট্রিক্সের কি কি ফ্যাকাল্টি আছে। আপনারা পেডিয়াট্রিক্সের শুধু জেনারেল না, আর কোন কোন ফ্যাকাল্টিতে আপনারা পেডিয়াট্রিক্সের পরীক্ষা দিতে পারবেন। তো প্রথমে হচ্ছে পেডিয়াট্রিক্সের মধ্যে জেনারেল পেডিয়াট্রিক্স, আপনারা জানেন। এই যে নীল স্লাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে বিএসএমএম এর ওয়েবসাইট থেকে আমি স্ক্রিনশট নিয়ে কেটে এখানে বসাইছি। সো এটা একদম টোটালি বিএসএমএম এর ওয়েবসাইট থেকে নেওয়া। আপনারা যদি একদম রিসেন্ট আবার দেখতে চান তাহলে আপনারা বিএসএমএম এর ওয়েবসাইটে গিয়ে গত বছরের রেসিডেন্সির রেজাল্টটা সার্চ দিবেন, দিলেই আপনারা এটা আবার দেখতে পারবেন। তো জেনারেল পেডিয়াট্রিক্স ছাড়াও আরো ব্রাঞ্চ কি কি আছে? নিওনাটোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেমাটোলজি, নেফ্রোলজি আর হচ্ছে নিউরোলজি। তাহলে এই কয়টা ব্রাঞ্চেও আপনারা পরীক্ষা দিতে পারবেন। 1 2 3 4 5 6 7 টোটাল হচ্ছে পেডিয়াট্রিক্সের 7টা ফ্যাকাল্টি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি সিট থাকে হচ্ছে জেনারেল পেডিয়াট্রিক্সে। এখন আসেন, এটা হচ্ছে 2020-এর রেজাল্ট, মানে গতবার না তার আগের বারের রেজাল্ট, একই, চেঞ্জ হয়নি মাঝখানে। এখানে দেখেন, এখানে দেখার বিষয়বস্তুটা হচ্ছে যে জেনারেল পেডিয়াট্রিক্সে কোথায় কোথায় সিট আছে এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন। কারণ হচ্ছে আমাদের এখানে ক্যান্ডিডেট যে শুধু ঢাকার ক্যান্ডিডেট আছেন তা না, এখানে কিন্তু পেরিফেরির ক্যান্ডিডেটও আছেন, যাদের বাড়ি রাজশাহী হতে পারে, রংপুর হতে পারে, বা চিটাগাং হতে পারে। তো দেখেন এখানে কিন্তু সারা বাংলাদেশেই জেনারেল পেডিয়াট্রিক্সে সিট আছে, সবচেয়ে বেশি সিট জেনারেল পেডিয়াট্রিক্সে। তাহলে দেখেন এখানে হচ্ছে প্রথমে একটা হচ্ছে বিএসএমএমইউতে গভর্নমেন্ট সিট হচ্ছে আপনার 4টা আর প্রাইভেট সিট হচ্ছে 4টা। এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট নিয়ে অনেকের কনফিউশন হয়, অনেকে হচ্ছে একটু ভুল বুঝেন, ভাবেন যে প্রাইভেট মেডিকেল থেকে পাশ করা স্টুডেন্ট আর গভর্নমেন্ট মেডিকেল থেকে পাশ করা স্টুডেন্ট, ব্যাপারটা তা না। এখানে গভর্নমেন্ট ক্যান্ডিডেট বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার বিসিএস ক্যান্ডিডেট। এবং এখানে লিখা আরেকটা কথা লিখা আছে দেখেন, বিএসএমএমইউ, গভর্নমেন্ট অ্যান্ড বিএসএমএমইউ। তার মানে বিএসএমএমইউতে যারা চাকরিতে আছেন, মানে বিএসএমএম মেডিকেল অফিসার পোস্টে যারা আছেন তাদের জন্য কিন্তু কোটা থাকে। সব ফ্যাকাল্টিতে তাদের জন্য কোটা থাকে। এখানে হচ্ছে তাহলে যারা চাকরিতে আছেন তাদের জন্য হচ্ছে এই 4টা সিট, আর বাকি 4টা সিট হচ্ছে যারা কোনো মানে প্রাইভেট ক্যান্ডিডেট বা অটোনোমাস ক্যান্ডিডেট তাদের জন্য। এরপরে আসেন বাংলাদেশ শিশু হাসপাতাল, যেটাতে আমি রেসিডেন্ট। সেখানে এটা যেহেতু একটা প্রাইভেট ইনস্টিটিউট বা অটোনোমাস ইনস্টিটিউট, সেহেতু এখানে কোনো গভর্নমেন্ট বা ওখানকার কোনো সিট নাই। এখানে আছে 15টা টোটাল অটোনোমাস বা প্রাইভেট সিট। এই জন্য এখানে সবাই বেশি চয়েস দেয়, কারণ এখানে যেহেতু 15টা প্রাইভেট সিট আছে, প্রাইভেট ক্যান্ডিডেটদের প্রথম টার্গেট থাকে হচ্ছে শিশু হাসপাতাল। আমি আমার নিজের রেসিডেন্সি পরীক্ষার সময়ও নিজেই প্রাইভেট ক্যান্ডিডেট ছিলাম, তখন আমি বিসিএস চাকরিতে ছিলাম না। দ্যাটস ওয়াই আমিও প্রথম চয়েস শিশু হাসপাতালেই দিছিলাম। আমার সেকেন্ড চয়েস ছিল হচ্ছে বিএসএমএমইউ, আর আমার থার্ড চয়েস ছিল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। মানে আমার বাসা যেহেতু ঢাকায়, সেহেতু আমি 3টাই ঢাকায় দিছি। কিন্তু আবার আমার বাসা হচ্ছে, এই কথাগুলো বলতেছি যে হচ্ছে কিভাবে আপনি সিট চয়েস করতে পারেন সেটা বলার জন্য। যেমন আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর এলাকায়, সো আমার বাসা থেকে শিশু হাসপাতাল কাছে, আর হচ্ছে শিশু হাসপাতালে সিটও বেশি। দ্যাটস ওয়াই আমার প্রথম চয়েস ছিল শিশু হাসপাতাল, সেকেন্ড ছিল হচ্ছে বিএসএমএমইউ, থার্ড ছিল ঢাকা মেডিকেল কলেজ। আমার ঢাকার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল না। এরপরে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে আপনার সিট আছে হচ্ছে টোটাল 6টা, 3টা হবে হচ্ছে আপনার গভর্নমেন্ট সিট আর 3টা হবে হচ্ছে প্রাইভেট সিট। এখন দেখেন এখানে 3টার জায়গায় দেখাচ্ছে হচ্ছে, সরি এটা চিটাগাং মেডিকেল কলেজ, এখানে 3টা গভর্নমেন্ট সিট 3টা প্রাইভেট সিট আছে। অনেক সময় এরকম হয় যে ক্যান্ডিডেট থাকেই না, গভর্নমেন্ট ক্যান্ডিডেট চিটাগাং মেডিকেলে কেউ চয়েসই দেয়নি, তখন দেখা গেছে যে ও টোটাল 6টা সিট ফিল আপ করার জন্য তারা বাকিগুলো সব প্রাইভেট থেকে ফিল আপ করছে। হ্যাঁ, টোটাল 6টা রেসিডেন্সি সিট তারা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যেভাবেই হোক তারা 6টা ফিল আপ করবে। এখন গভর্নমেন্ট যদি কেউ অ্যাপ্লাই না করে তখন তারা প্রাইভেট ক্যান্ডিডেট বেশি নিবে, এটাই হচ্ছে রুলস। ঢাকা মেডিকেল কলেজেও সেম, হচ্ছে আপনার 3টা গভর্নমেন্ট সিট 3টা প্রাইভেট সিট। এরপরে আসেন মাতোয়াইল,
মাতোয়াইল মা ও শিশু হাসপাতাল, এখানে টোটাল হচ্ছে আপনার সিট 10টা, 5টা হচ্ছে গভর্নমেন্ট সিট, 5টা প্রাইভেট সিট। এখন এই যে 5টা গভর্নমেন্ট সিট দেখেন, ওখানে 5 জন গভর্নমেন্ট কোটা যারা অ্যাপ্লাই করছিল 5 জন ওখানে কোয়ালিফাই হন নাই, 3 জন কোয়ালিফাই হয়েছেন, 3 জন চান্স পাইছেন, বাকিগুলো তারা প্রাইভেট ক্যান্ডিডেট থেকে নিয়ে ফিল আপ করছে। টোটাল তাদের রেসিডেন্সি সিট হচ্ছে 10টা, আইসিএমএইচ এ তারা 10টা সিট ফিল আপ করছে। ময়মনসিংহ মেডিকেল কলেজে 6টা সিট, 3টা গভর্নমেন্ট 3টা প্রাইভেট। রংপুর মেডিকেল কলেজে সিট হচ্ছে টোটাল 4টা, 2টা গভর্নমেন্ট 2টা প্রাইভেট। স্যার সলিমুল্লাহতে 2টা গভর্নমেন্ট 2টা প্রাইভেট। আর সিলেটে হচ্ছে আপনার 2টা গভর্নমেন্ট 2টা প্রাইভেট। দেখেন এখানে কি হয়েছে ঘটনাটা, সিলেটে গভর্নমেন্ট ক্যান্ডিডেট কেউ হচ্ছে অ্যাপ্লাই করেন নাই বা কোয়ালিফাই করেন নাই, দ্যাটস ওয়াই সিলেটে দেখেন ওই বছর গভর্নমেন্ট ক্যান্ডিডেট খালি রয়ে গেছে, বরং 4 জন প্রাইভেট ক্যান্ডিডেট নিয়ে নেওয়া হয়েছে। পেডিয়াট্রিক্সে যেটা হয় সেটা হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেটই বেশি থাকে, গভর্নমেন্ট ক্যান্ডিডেট একটু কম থাকে। প্রাইভেট যারা আছেন তাদেরই হচ্ছে পেডিয়াট্রিক্সে কম্পিটিশন অনেক বেশি হবে। গভর্নমেন্ট কোটায় কিন্তু পেডিয়াট্রিক্সে এত কম্পিটিশন হয় না, গভর্নমেন্ট কোটায় মোটামুটি ভালো প্রিপারেশন থাকলে তারা চান্স পেয়ে যায়। প্রাইভেটেই হচ্ছে সমস্যা, কারণ পেডিয়াট্রিক্সের বেশিরভাগ ক্যান্ডিডেটই হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেট। আমার মনে হয় জেনারেল পেডিয়াট্রিক্সের বিষয়টা আমি বুঝাই বলতে পারছি। অনেকগুলো সিট, কিন্তু যেহেতু অনেকগুলো সিট দ্যাটস ওয়াই জেনারেল পেডিয়াট্রিক্সে আপনার কম্পিটিশনও সবচেয়ে বেশি হয়। ব্রাঞ্চের থেকেও জেনারেলে কম্পিটিশন অনেক বেশি হয়, সিট বেশি কম্পিটিশনও বেশি, এটা মাথায় রাখবেন। তাহলে এই গেল জেনারেল। জেনারেলের পরে আমরা চলে যাই হচ্ছে নিওনেটোলজি। নিওনেটোলজিতে 2টা ইনস্টিটিউটে সিট আছে, একটা হচ্ছে বিএসএমএমইউতে আর একটা হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল মানে আমার ইনস্টিটিউটে। তাহলে বিএসএমএমইউতে সিট হচ্ছে আপনার নিওনেটোলজিতে টোটাল 8টা, 4টা গভর্নমেন্ট 4টা প্রাইভেট, 8টা সিট। শিশু হাসপাতাল যেহেতু এটা অটোনোমাস ইনস্টিটিউট, এখানে কোনো গভর্নমেন্ট সিট কোনোটাতেই থাকে না, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আপনার প্রাইভেট সিট টোটাল 3টা। ঠিক আছে, 3টাই ফিল আপ হয়ে যায়। তো এখন জেনারেল পেডিয়াট্রিক্সের পরে আরেকটু বেশি সিট হচ্ছে নিওনেটে, বাট নিওনেটে আপনার গভর্নমেন্ট এবং প্রাইভেট দুইটাতেই অনেক বেশি কম্পিটিশন হয়, নিওনেটে চান্স পাওয়া কিন্তু একটু কঠিন। কারণ একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপু রংপুর মেডিকেলে কি আসলে সিট কয়টা? আসলে আমি তো এক জায়গায় দেখলাম যে প্রাইভেটে একটা। প্রাইভেটে এখানে একটা, বেসিক্যালি রংপুর মেডিকেলে সিট হচ্ছে 4টা। এই যে পেরিফেরির মেডিকেল কলেজগুলোতে ঢাকার আশেপাশ পর্যন্ত হচ্ছে আপনার সিট 6টা। রংপুর, সলিমুল্লাহ আর হচ্ছে সিলেট এমএজিতে আপনার সিট হচ্ছে 4টা, 2টা গভর্নমেন্ট 2টা প্রাইভেট। ঠিক আছে, রংপুরের প্রাইভেট এখানে একজন দেখাচ্ছে এই কারণে, কারণ ওখানে গভর্নমেন্ট একজন দেখাচ্ছে এই কারণে কারণ ওখানে গভর্নমেন্ট অ্যাপ্লাই করেন নাই, অথবা যারা অ্যাপ্লাই করছিলেন তারা কেউ পাস মার্কস পান নাই দেখে গভর্নমেন্ট কোটায় অ্যাকচুয়ালি করা যায়নি, বা প্রাইভেটেও সেটা ফিল আপ করা যায়নি, কারণ রংপুর চয়েসই দেয়নি কেউ, এজন্যই খালি রয়ে গেছে একটা সিট। এরকমও হয়, আমি আপনাদেরকে আস্তে আস্তে এই ঘটনাগুলো বলবো কি হয়। অনেক সময় অনেক সিট খালি থেকে যায়, অ্যাপ্লাই করে না কেউ। ঠিক আছে, ওকে। এই গেল নিওনেটোলজি। নিওনেটোলজিতে অনেক প্রসিডিউর আছে, হাতের কাজ আছে, প্লাস এনআইসিইউতে অনেক প্রাইভেট ফিল্ডে বলেন গভর্নমেন্ট ফিল্ডে বলেন এনআইসিইউতে কাজ করার অনেক সুযোগ আছে। এই জন্য জেনারেলের পরে সেকেন্ড যে ফ্যাকাল্টিটাতে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় সেটা হচ্ছে নিওনেটোলজি। এজন্য আপনারা যারা জেনারেলে পরীক্ষা দিবেন এবং নিওনেটে পরীক্ষা দিবেন আপনাদের কিন্তু প্রিপারেশন খুব ভালো থাকতে হবে। তারপরে চলে আসেন হচ্ছে পেডিয়াট্রিক নিউরোলজি। নিউরোলজিতে শুধুমাত্র বিএসএমএমইউতে সিট, এখানে সিট হচ্ছে আপনার টোটাল 6টা, প্রাইভেট 3টা, গভর্নমেন্ট 3টা। এখানে দেখেন প্রাইভেট 3টা ফিল আপ হয়েছে কিন্তু গভর্নমেন্ট 3টা ফিল আপ হয়নি। গভর্নমেন্ট বলতে গভর্নমেন্টের সাথে বিএসএমএম মেডিকেল অফিসারদেরও একটা করে কোটা থাকে। মানে মনে করেন আমি বিএসএমএম মেডিকেল অফিসার, আমি যদি এখন রেসিডেন্সি পরীক্ষা দিতাম তাহলে আমার জন্য একটা কোটা থাকতো। তো হচ্ছে তাহলে এখানে যেটা হয়েছে ঘটনাটা, এখানে ওইবার নিউরোলজিতে গভর্নমেন্ট ক্যান্ডিডেট অতজন কেউ অ্যাপ্লাই করে নাই, দ্যাটস ওয়াই ওখানে ছিল না, একটা সিট খালি চলে গেছে, এবং প্রাইভেটও কেউ কোয়ালিফাই করে নাই দেখে একটা সিট খালি চলে গেছে। ঠিক আছে, টোটাল 5 জন রেসিডেন্ট তারা নিছে। এই গেল নিউরোলজি। নিউরোলজিতে তাহলে হচ্ছে শুধু বিএসএমএমইউতে সিট। তারপরে হচ্ছে পেডিয়াট্রিক নেফ্রোলজি। নেফ্রোলজিতে আবার বেশ মোটামুটি ভালো সিট, নিওনেটের থেকে একটু কম কম্পিটিশন হয় নেফ্রোলজিতে। তো কেউ যদি ব্রাঞ্চে যেতে চান এবং একটু কম কম্পিটিশন ফেস করতে চান তাহলে তাদের জন্য নেফ্রোলজি ভালো অপশন। নেফ্রোলজিতে আপনার সিট হচ্ছে টোটাল বিএসএমএমইউতে 8টা সিট আছে, 4টা গভর্নমেন্ট 4টা প্রাইভেট। এরপরে বাংলাদেশ শিশু হাসপাতাল যেটা বিআইসিএইচ, সেখানে হচ্ছে অটোনোমাসের কারণে গভর্নমেন্ট কোনো সিট নাই, শুধু প্রাইভেট 2টা সিট আছে। তারপরে আছে নিগডু। নিগডুতে হচ্ছে আপনার প্রাইভেট সিট 3টা, গভর্নমেন্ট সিট 3টা। তো এই বছর দেখা গেছে যে নিগডু যেহেতু সরকারি হাসপাতাল দ্যাটস ওয়াই এখানে গভর্নমেন্ট সিট 3টা আছে,
আর প্রাইভেট সিটও 3টা। তো এবার দেখা গেছে গভর্নমেন্ট একটা খালি চলে গেছে দেখে তারা প্রাইভেট দিয়ে টোটাল সিট যে 6টা হয় টোটাল ফিল আপ করে নিছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু কনস্ট্যান্ট না যে গভর্নমেন্ট 3টা মানে 3জনকেই নিবে, প্রাইভেট 3জন মানে 3জনই নিবে। এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে যে গভর্নমেন্ট কয়জন অ্যাপ্লাই করছে, প্রাইভেট কয়জন অ্যাপ্লাই করছে সেটার উপরে। তো আপনারা সবসময় দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট কোটা খালি থেকেই যাচ্ছে। তো আমাদের সাথে আজকে অনেকে জয়েন করছেন যারা 39 BCS এ আছেন, এবার হচ্ছে রেসিডেন্সি পরীক্ষা পেডিয়াট্রিক্সে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট কোটা কিন্তু অ্যাকচুয়ালি পেডিয়াট্রিক্সের ব্রাঞ্চগুলো তো অনেক খালি থেকে যায়। তো আমি হচ্ছে যারা প্রাইভেট ক্যান্ডিডেট না, যারা মানে গভর্নমেন্ট ক্যান্ডিডেট বিসিএস থেকে পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা ব্রাঞ্চে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য চান্স পাওয়া তাহলে ইজি হবে। তাহলে দেখেন আমার হচ্ছে নেফ্রোলজিতে অনেকগুলা সিট, বাট নিওনেটের থেকে কম্পারেটিভলি একটু কম কম্পিটিশন হয় নেফ্রোলজিতে। এরপরে পিডিয়াট্রিক হেমাটো অঙ্কোলজি, এটাতে হচ্ছে শুধু বিএসএমএম তে সিট আছে তিনটা 1 2 3 4 8টা সিট। ওই আপনার নেফ্রোলজির মতোই এখানে হচ্ছে আপনার নেফ্রোলজির মতোই 4টা করে সিট। কিন্তু এই বছর যেটা হয়েছে, এই বছর দেখেন গভর্নমেন্ট কোনো ক্যান্ডিডেটই ছিল না। এই কারণে তারা কি করছে, প্রাইভেট ক্যান্ডিডেট এত বেশি ছিল এবং সবাই কোয়ালিফাই করছিল, পাস মার্কসের উপরেই পাইছিল দেখে সব প্রাইভেট ক্যান্ডিডেট ওইবার চান্স পেয়ে গেছে। সবগুলা প্রাইভেট দিয়ে তারা ফিল আপ করছে। গভর্নমেন্ট হয়তো কেউ অ্যাপ্লাই করে নাই, অথবা তারা ওই যে একটা পাস মার্ক আছে, কাট মার্ক আছে, সেটার উপরে কেউ পায় নাই। দ্যাটস ওয়াই সব এবার প্রাইভেট ক্যান্ডিডেট হেমাটোলজিতে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো কিন্তু মানে এমন না যে সবসময় বাই রুলস হবে, তা না, এটা ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করতেছে। পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজিতেও হচ্ছে আপনার টোটাল আপনার সিট এখানে হওয়ার কথা 8টা, দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ টোটাল হচ্ছে 8টা সিট গ্যাস্ট্রোএন্টারোলজিতে। গভর্নমেন্ট 4টা আর প্রাইভেট 4টা। কিন্তু এবার দেখছেন যে হচ্ছে গভর্নমেন্ট 3জন নিছে আর প্রাইভেট নিছে 5জন, কারণ প্রাইভেট ক্যান্ডিডেট বেশি ছিল। ঠিক আছে, তাহলে এই ব্রাঞ্চগুলোতে সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি 4টা করে সিট আছে সব বিএসএমএমইউতে। এরপরে হচ্ছে কার্ডিওলজি, কার্ডিওলজিতে সিট হচ্ছে টোটাল 4টা, গভর্নমেন্ট 2টা আর প্রাইভেট 2টা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ফিল আপ করার মতো কেউ ছিল না, দ্যাটস ওয়াই একটা সিট খালি চলে গেছে। তার মানে হচ্ছে দেখেন রেসিডেন্সিতে চান্স পাওয়া কত কঠিন, তারপরও এখানে সিট দেখেন খালি রয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন গেল হচ্ছে এগুলো। তো এখন আমি একটু আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ প্রসপেক্ট গুলো বলতে চাই। জেনারেল পিডিয়াট্রিক্সে কম্পিটিশন সবচেয়ে বেশি, জেনারেল পিডিয়াট্রিক্সে আপনার চেম্বার করার, কাজ করার ইয়েও সবচেয়ে বেশি, স্কোপও সবচেয়ে বেশি। পেডিয়াট্রিক নিওনাটোলজি, যেটা নিওনাটোলজিতে আপনারা জানেন যে এরা সবাই এনআইসিউতে কাজ করে, এদের অনেক হাতের কাজের অনেক সুবিধা থাকে, ফ্যাসিলিটি থাকে। তো এই জন্য নিওনেট অনেক মানে জেনারেলের পরেই হচ্ছে নিওনেট সবচেয়ে ডিমান্ডিং সাবজেক্ট, কিন্তু কম্পিটিশন বেশি হয়। আর বাকি যেগুলো এগুলো সবগুলোই মোটামুটি একই রকমই সাবজেক্টের প্রসপেক্ট। আপনারা হচ্ছে এখন পেডিয়াট্রিক্সে যেটা হচ্ছে আপনার বিভিন্ন আপনার হাসপাতালগুলোতে ব্রাঞ্চেও হচ্ছে পোস্ট ক্রিয়েট হচ্ছে, এই কারণে মেডিসিনের ব্রাঞ্চের মতো পেডিয়াট্রিক্সের ব্রাঞ্চেও এখন প্রমোশন পাওয়া হচ্ছে কম্পারেটিভলি ইজি আপনার ইসের থেকে, প্রাইভেটের থেকে। ঠিক আছে, আর আপনি যদি বলেন যে কোন সাবজেক্টটা ভালো, নিউরো, কার্ডিও, গ্যাস্ট্রো সাবজেক্ট এগুলো প্রত্যেকটা ভালো, কারণ পেডিয়াট্রিক্সের প্রত্যেকটা ব্রাঞ্চেই অনেক বেশি রোগী। বাংলাদেশের কিন্তু 40 to 50% পপুলেশন মানে পেশেন্ট পপুলেশনের মধ্যে 40 to 50%ই কিন্তু পেডিয়াট্রিক পেশেন্ট। হ্যাঁ, সো এখন আর প্লাস মানুষ হচ্ছে এখন অনেক বেশি আপনার ইসে হয়ে যাচ্ছে, সুপার স্পেশালাইজড হয়ে যাচ্ছে। হাসপাতালগুলো যেমন সুপার স্পেশালাইজড হয়ে যাচ্ছে, আপনার মানুষজন এরকম হয়ে যাচ্ছে। এখন কিন্তু তারা স্পেশালিস্ট খুঁজে, যে একটু ঠান্ডা সর্দি কাশি লাগলে তারা পালমোনোলজিস্ট খুঁজে, একটু লিভারের প্রবলেম হলে তো আলটিমেটলি হেপাটোলজিস্টের কাছে আমাদের রেফার করতে হয়। সো ব্রাঞ্চগুলো কিন্তু আস্তে আস্তে অনেক ফ্লারিশ করতেছে। তো আপনারা শুধু জেনারেলের দিকে চোখ না রেখে সবাই একটু ব্রাঞ্চের কথা চিন্তা করে দেখতে পারেন। মানে আমার সাজেশন আপনারা হচ্ছে ব্রাঞ্চে পরীক্ষা দিবেন। তো এরপরে আসেন, এগুলো গেল আমাদের ইসে। এখন আমাদের সেমিনারের একটা পার্ট ছিল যে পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার প্রসপেক্ট কিরকম, মেয়েদের কিরকম সুযোগ সুবিধা, আর রেসিডেন্সিতে আপনার সুবিধা কি অসুবিধা কি, এগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। তো সিট আর হ্যাঁ বলেন আপু, বিসিএস ক্যান্ডিডেটদের পাস মার্ক কত? আপু আমি একটু পরে আপনাদের কোশ্চেন অ্যান্সার গুলো নিচ্ছি। হ্যাঁ, আমি আগে আমার ইয়াটা শেষ করে দেই, আপনাদের জানিয়ে আমি অনেক প্রশ্ন আছে, সবাই প্রশ্নগুলো একটু লিখে রাখেন, আমাকে সেশন শেষ হলে সবাই কোশ্চেন করবেন। আমি এই পরীক্ষা পাস মার্কস নিয়েও কথা বলবো, অসুবিধা নেই। আচ্ছা, এখন হচ্ছে একটা বিষয় হচ্ছে যে এরকম আমি অনেক দেখছি
আমাদের যেমন আমি সবসময় ডিটারমাইন ছিলাম যে আমি পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করব, ঠিক আছে। এটা আমি ইন্টার্নির সময় থেকে আমি জানতাম যে আমি পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করবো, কারণ আমার গাইনি ভালো লাগতো না, মেডিসিন আমার কাছে একটু বেশি বোরিং লাগতো, আর সার্জিক্যাল লাইনে যাওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না। তো আমার জন্য চয়েস ছিল পেডিয়াট্রিক্স, আমি বাচ্চা খুব পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি শুরু থেকে আমার চয়েস ছিল পেডিয়াট্রিক্স। কিন্তু আমাদের সাথে আমি যখন পরীক্ষা দিই আমি এরকম অনেক ক্যান্ডিডেট দেখছি যারা অ্যাকচুয়ালি 6 মাস গাইনিতে ট্রেনিং করছে, তারা এসে পরে রেসিডেন্সি দিছে পেডিয়াট্রিক্সে। ডার্মাটোলজিতে এফসিপিএস পার্ট 1 করা, তারা এসে পেডিয়াট্রিক্সে রেসিডেন্সি পরীক্ষা দিছে। এরকম অনেকেই করে, কারণ তারা হচ্ছে তাদের রেসপেক্টিভ সাবজেক্টগুলোতে রেসিডেন্সিতে চান্স পাওয়া কঠিন দেখে তারা হচ্ছে পেডিয়াট্রিক্সে একটু সিট বেশি, কম্পিটিশন কম, এই ভেবে তারা পেডিয়াট্রিক্সে পরীক্ষা দেয়, ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে মন থেকে ভালো না লাগলে কোনো সাবজেক্টে ক্যারিয়ার করা সম্ভব না। আপনার যদি পেডিয়াট্রিক্স মন থেকে ভালো না লাগে, আপনারা পেডিয়াট্রিক্সে এসেন না, কারণ পেডিয়াট্রিক্সে আপনাকে সারা জীবন ছোট বাচ্চা নিয়ে ডিল করতে হবে, যেটা কিনা সবাই কিন্তু হ্যান্ডেল করতে পারে না। ছোট বাচ্চা বা ছোট বাচ্চার কান্নাকাটি বিরক্ত করা, এটা সবাই পছন্দ, মানে এটা সবাই টলারেট করতেও পারে না। তো সাবজেক্টটা যদি সত্যিকারে মন থেকে ভালো লাগে তাহলে এখানে ক্যারিয়ার করবেন, তা না হলে কিন্তু হোল লাইফ এটা পার্সু করা অনেক কঠিন। আর পেডিয়াট্রিক্সের ট্রেনিং কিন্তু অনেক কঠিন, সেটা আপনি রেসিডেন্সি বলেন, এফসিপিএসসি বলেন, যেটাই বলেন। পেডিয়াট্রিক্সে আপনি বাংলাদেশের ওই মানে টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে আপনি পেডিয়াট্রিক্সে কাজ করেন সবখানে কিন্তু পেডিয়াট্রিক্সের ট্রেনিং অনেক হার্ড হয়। দ্যাটস ওয়াই এটা বুঝে শুনেই আপনারা পেডিয়াট্রিক্সে আসবেন। তবে পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করলে এটা অনেক রিওয়ার্ডিং, আমি আপনাদেরকে বলতেছি কেন। এটা হচ্ছে আপনি যেহেতু পেডিয়াট্রিক্স আপনার পড়তে কিন্তু ভালো লাগবে, হ্যাঁ, আবার হচ্ছে প্র্যাকটিসের জন্য পেডিয়াট্রিক্স খুব ভালো একটা সাবজেক্ট, কারণ হচ্ছে আপনি যেখানেই যান আপনি পেশেন্ট পাবেন। তারপরে বড় পেশেন্টরা যেমন ক্রনিক পেশেন্ট হয়ে যায়, একটা কোনো ডিজিজ হলে তাদের এটা একদম ক্রনিক হয়ে যায়, ভালো হতে চায় না। বাচ্চাদের হচ্ছে ট্রিটমেন্ট রেসপন্স খুবই ভালো, মানে বাচ্চা আজকে দেখে আপনার মনে হবে যে এই বাচ্চা মনে মরেই যাবে, অ্যাডমিশনের সময় আপনার দেখে মনে হবে এই বাচ্চা তো আর বাঁচবেই না, এমন সিভিয়ার শক নিয়ে আপনার কাছে আসবে। 3 দিন পরে আপনি দেখবেন বাচ্চা উঠে ওয়ার্ডে দৌড়াদৌড়ি করতেছে, ওটা দেখে আপনার এত ভালো লাগবে যে তখন আপনার মন খুব ভরে যাবে। কারণ পেডিয়াট্রিক্স হচ্ছে এরকম একটা সাবজেক্ট যেখানে পেশেন্ট কমপ্লায়েন্স খুব ভালো। তারপরে হচ্ছে আপনার বড়দের ক্ষেত্রে যেমন আপনি ওষুধ দিলে ঠিকমতো তারা খায় না, টেক কেয়ার করে না, পেশেন্ট অ্যাটেন্ডেন্স পেশেন্টের কেয়ার করে না, কিন্তু পেডিয়াট্রিক্সে এরকম হয় না। পেডিয়াট্রিক্সে কিন্তু অ্যাটেন্ডেন্টরা হচ্ছে খুব বাচ্চার ব্যাপারে কশাস থাকে, বাবা মাকে আপনি যেভাবে কাউন্সিলিং করবেন তারা সেভাবে করেই বাচ্চার টেক কেয়ার করবে এবং ওষুধপাতি খাওয়াবে, আপনার কথা শুনবে, আপনার কাউন্সিলিংয়ের কাজ হবে। আবার এটা একটা নেগেটিভ দিকও আছে, কারণ বাবা মারা অনেক সেন্সিটিভ হয়, একটুতেই তারা রাগ করে, মন খারাপ করে, ওটাও আপনাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে হ্যান্ডেল করতে হবে। আর পেশেন্ট লোড পেডিয়াট্রিক্সে সবখানেই ভালো, আপনি যেখানেই যান। আর যারা বিসিএস ক্যান্ডিডেট তারা তো অলরেডি জানেনই গ্রামে কি পরিমাণ বাচ্চা পেশেন্ট পাওয়া যায়। তো এখন হচ্ছে আপনার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি কথা বলতে পছন্দ করেন, কাউন্সিলিং ইয়াটা আপনার ভালো হয়, আপনি যদি কাউন্সিলিং এর ভালো হন, আপনার জন্য একদম সবচেয়ে পারফেক্ট সাবজেক্ট হচ্ছে পেডিয়াট্রিক্স। এখানে 50% পেশেন্টকে কাউন্সিলিং করতে হয়, মানে পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করতে হয় 50%, আর 50% হচ্ছে ওষুধ দিতে হয়। সো কাউন্সিলিং এ ভালো হলে আপনি পেডিয়াট্রিক্সে ভালো করবেন। তারপরে হচ্ছে এখন আসেন হচ্ছে মেয়েদের জন্য কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের আজকে সেমিনারের একটা বিষয় ছিল যে মেয়েদের জন্য রেসিডেন্সির কতটুকু ইসে। তো পেডিয়াট্রিক্স কিন্তু মেয়েদের জন্য খুব ভালো, কারণ আপনার এখানে তেমন খুব ইমার্জেন্সি হ্যান্ডেলিং এর কোনো বিষয় নাই, আর প্লাস হচ্ছে ফ্যামিলি থেকে খুব বেশি দূরেও থাকতে হবে না। আপনি যদি চান আপনি চেম্বার স্কিপ করতে পারেন, শুধু সকালবেলা আপনি আপনার মতো জব করলেন, করে বাসায় চলে আসলেন, চেম্বার আপনি চাইলে নাও করতে পারেন, আপনাকে ইমার্জেন্সি ফোন দিয়ে কেউ বিরক্ত করবে না। সব ফিমেলদের জন্য পেডিয়াট্রিক্স খুব ভালো সাবজেক্ট। তারপরে হচ্ছে আপনার ছেলেরাও যারা বাসার বাইরে বেশিক্ষণ থাকতে চান না, যেমন সার্জারির ডাক্তাররা হচ্ছে সারাদিন ওটি করে, চেম্বার করে, পেডিয়াট্রিক্সে আপনি চাইলে শুধু বাসায় থাকতে পারেন, হ্যাঁ, বা আপনি চাইলে চেম্বারটা স্কিপ করতে পারেন, বা খুব শর্টকাট চেম্বার করতে পারেন সপ্তাহে 2 দিন 3 দিন, তাও আপনার চলবে। তারপরে হচ্ছে পেডিয়াট্রিক্সে একটু পড়াশোনা আবার বেশি, এটা মাথায় রাখতে হবে। তো যারা পড়তে ভালোবাসেন তাদের জন্য পেডিয়াট্রিক্স, আর ভালো করতে হলে সব সাবজেক্টে অ্যাকচুয়ালি পড়াশোনা করতে হয়। আরেকটা হচ্ছে পেডিয়াট্রিক্সে গেলে আপনি প্রচুর মানুষজনের দোয়া পাবেন, ওইটা আপনার খুব ভালো লাগবে। আচ্ছা, এখন হচ্ছে আপনি একটু রেসিডেন্সি সম্পর্কে আপনাদেরকে বলি। আপনারা অনেকে বায়াস থাকতে পারেন যে আমরা রেসিডেন্সি দিব নাকি এফসিপিএস দিব। প্রথম কথা, বাংলাদেশের পার্সপেক্টিভে রেসিডেন্সি এবং এফসিপিএস দুটো একদম সমান সমান ডিগ্রি। আপনি তো দেশের বাইরে যাচ্ছেন না, বাংলাদেশে থাকতেছেন। ইনফ্যাক্ট দেশের বাইরেও রেসিডেন্সি এবং এফসিপিএস কোনোটাই কাউন্ট হয় না। আপনি যদি ইউকেতে যেতে চান তাহলে আপনার এগুলো কোনোটাই কাজে লাগবে না। সো বাংলাদেশে থাকতে চাইলে এফসিপিএস এমডি দুটাই সমান। এখন কেন আপনি এফসিপিএস এর উপরে রেসিডেন্সিকে আপনি প্রেফার করবেন? কারণ হচ্ছে রেসিডেন্সির কারিকুলামটা খুবই স্ট্রাকচার্ড একটা কারিকুলাম। আপনার মানে পড়ালেখা করে 5 বছরে আপনার কোর্স খুব সুন্দরভাবে গুছায় শেষ হয়ে যাবে। কিন্তু এফসিপিএস এ যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওরকম স্পেসিফিক কোনো কারিকুলাম থাকে না।
তো এই কারণে যেটা হয় আপনার এফসিপিএস অনেক সময় একটু পড়াশোনা লুজ হয়ে যেতে পারে, বা স্যার ম্যাডামরাও এখন একটু রেসিডেন্টের প্রতি মনোযোগী বেশি, তো আপনার কাছে একটু আপনি ফিলিং লো করতে পারেন যে আমাদেরকে তো মনোযোগ দিচ্ছে না, আমরা এইচএমও অনারারি আমাদেরকে, তো কিন্তু রেসিডেন্টদেরকে স্যাররা সবসময় অনেক অ্যাটেনশন দেয়। তো আপনি হচ্ছে ব্লক ফাইনাল ঠিকঠাক মতো দিলে দেখা যায় যে রেসিডেন্সি একসময় শেষ হয়ে যায়। আর ইদানিংকালে পেডিয়াট্রিক্সের সবগুলো ব্রাঞ্চে এবং জেনারেল পেডিয়াট্রিক্সও ফেজ এ ফেজ বি পাশের হার খুবই ভালো। তারপরে হচ্ছে আপনার সমস্যা যেগুলো হবে সেটা হচ্ছে যাদের বাড়ি মনে করেন রংপুর বাড়ি, আমি চয়েস দিছিলাম রংপুর মেডিকেল, তারপরে হচ্ছে আরেকটা মেডিকেল কলেজ, আরেকটা লাস্টে চয়েস দিছিলাম ঢাকা একটা মেডিকেল কলেজ বা বিএসএমএম। দেখা গেল আমি আমার লাস্ট চয়েসে চান্স পেয়ে গেছি, আমাকে এখন 5 বছরই ঢাকায় থাকতে হবে, আমি তো বাসার পাশে থাকতে পারতেছি না। সো এখানে এমন না যে এফসিপিএস এ যেমন আপনি 6 মাস করে বিভিন্ন মেডিকেল কলেজে ট্রেনিং করতে পারবেন, কিন্তু এখানে আপনি সেটা পারবেন না। এখানে হচ্ছে আপনি ওই যে আপনাকে যেখানে চান্স পাবেন সেখানেই 5 বছর কোর্স করতে হবে, আপনি আপনার কোর্সের জায়গাটা কখনো চেঞ্জ করতে পারবেন না। দ্যাটস ওয়াই 5 বছর একটা জায়গায় কনস্ট্যান্টলি থাকা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে অনেকে আছেন একটু স্লোলি ক্যারিয়ার করতে চান, 6 মাস ট্রেনিং করবেন, তারপরে একটু গ্যাপ দিবেন, আবার ট্রেনিং করবেন, এমন করে অনেকে করতে চান। তাদের জন্য রেসিডেন্সি ভালো না, কারণ হচ্ছে এখানে টানা আপনাকে 5 বছর করতে হবে। শুধুমাত্র আপনি পারবেন যদি আপনি হচ্ছে ম্যাটারনিটি লিভে যেতে পারেন, শেষ সময় আপনার কিছু গ্যাপ পড়বে। আরেকটা হচ্ছে মাঝখানে রেসিডেন্সির মাঝখানে আপনি চাকরিতে চলে যেতে পারেন। যেমন এখন আমি আমার ফেজে কমপ্লিট করার পরে ফেজ বিতে যাওয়ার কিছুদিন পরে আমি চাকরিতে আসছি। এখন যেমন আমার কোর্সের প্রেশারটা চলতেছে না, আমি আবার এই নভেম্বরের পরে ইনশাল্লাহ কোর্সে চলে যাব, তখন আমি আবার একটু প্রেশারে পড়ে যাব, বাট মাঝখানে 2-3 বছর আমি কিন্তু আরাম করলাম। তো এটা ছাড়া আর কোনো গ্যাপ নাই, ম্যাটারনিটি লিভ আর একটা চাকরির লিভ ছাড়া আপনাকে টানা রেসিডেন্সি করতে হবে আর কি। আরেকটা আছে যে সবাই তো প্রেশার নিতে পছন্দ করে না, তো তাদের জন্য যারা একটু প্রেশার নিতে চান না, আস্তে ধীরে ক্যারিয়ার করতে চান, তাদের জন্য রেসিডেন্সিটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, আর ফিউচার প্রসপেক্ট রেসিডেন্সি শেষ করার পরে কি হবে, আপনার সবার জন্যই একই অপশন, সেটা প্রাইভেট এবং গভর্নমেন্ট বলেন, আপনারা টিচিং প্রফেশন বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও থাকতে পারবেন, অথবা আপনারা কনসালটেন্ট হিসেবে থাকলে রুগী দেখবেন, দুই লাইনেই যাওয়া যায়। আর সবাই হচ্ছে চেম্বার করতে পারবেন, এটা ওরকম কিছু না। তো আমার প্রেজেন্টেশন এতটুকুই ছিল। তো এখন হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন শেষ করে আমরা ডক্টর তৌসিফের কথা শুনবো। আচ্ছা, এখানে একজন আপু আমাকে হচ্ছে কাটমার্ক জিজ্ঞেস করতেছিলেন যে হচ্ছে গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের জন্য কাটমার্ক কত থাকে। কাটমার্ক পাসমার্ক যেটা, সেটা বেসিক্যালি এটা কোনো বছরই ফিক্স থাকে না। তো এবং এই নাম্বারগুলো হচ্ছে বিএসএমএম এর ওয়েবসাইট থেকে কখনো এমন না যে আপনি দেখতে পারবেন, যেমন গত বছর কত নাম্বার কে কত পাইছিল এটাও আপনার দেখার সুযোগ নাই। তবে আমার যখন রেসিডেন্সি পরীক্ষা ছিল, ওটা কত ছিল 2000, আমি মার্চ 17 রেসিডেন্ট আর কি। তো ওই সময় কোন একটা কারণে ওয়েবসাইট হ্যাক হয়ে নাম্বারগুলো হচ্ছে হয়ে গেছিল। তো দেখা যায় যে যেটা হয় আপনার গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের জন্য একটু কম নাম্বারেই তারা চান্স পায়, প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য নাম্বার অনেক বেশি লাগে। যেমন আমি পাইছিলাম হচ্ছে 149.75, ওটা ছিল পুরো পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতেই হাইয়েস্ট নাম্বার, ব্রাঞ্চ এবং জেনারেল মিলায় হাইয়েস্ট নাম্বার, এই জন্য আমি আমার ফার্স্ট চয়েসে চান্স পাইছিলাম। কিন্তু ওই একই জেনারেল পেডিয়াট্রিক্সে গভর্নমেন্ট ক্যান্ডিডেট অনেকে 120-25 পেয়েও চান্স পাইছেন। তাহলে এরকম কোনো ফিক্স কাটমার্ক নেই। তবে ওইবার 110-এর নিচে যারা পাইছিল তারা হচ্ছে রেসিডেন্সিতে তাদেরকে নেওয়া হয়নি, 110 ছিল ওইবারকার হচ্ছে কাটমার্ক। তো কাটমার্কটা অ্যাকচুয়ালি প্রতি বছরই ফ্ল্যাকচুয়েট করে। তবে আপনি ধরে রাখেন পেডিয়াট্রিক্সে চান্স পেতে হইলে আপনাকে 130 অ্যারাউন্ড নাম্বার পাইতে হবে, সেটা আপনি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হন আর প্রাইভেট ক্যান্ডিডেটই হন, আপনাকে 130 অ্যারাউন্ড মানে 120 থেকে 140 এর মধ্যে আপনাকে পাইতে হবে চান্স পাওয়ার জন্য। আর ধরে রাখেন যে আপনি যদি 120 বা 15 নিচে পান তাহলে আপনি চান্স পাবেন না, সেটা আপনি গভর্নমেন্ট হন আর প্রাইভেটই হন। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনারা যখন এই যে এখন পড়তেছেন বা এখন মক টেস্ট দিচ্ছেন, চেষ্টা করবেন আপনাদের কোচিং এ মক টেস্ট গুলো তো ওরকম ভাবেই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়েশ্চেন করা হয়। তো সবসময় ট্রাই করবেন যে আপনারা আপনাদের নাম্বারটা হচ্ছে যাতে 100 সবসময় 30-এর উপরে থাকে। যদি 130-এর উপরে সবসময় কোচিং এ মক টেস্টে পান তাহলে ধরে নেবেন যে আপনার একটা চান্স আছে, কারণ আপনি কোচিং করতেছেন সিনাপস ছাড়াও পেডিয়াট্রিক্সের ক্যান্ডিডেট জেনেসিসে আছে, ম্যাট্রিক্সে আছে, দিলীপ স্যারের কাছে আছে, সারা বাংলাদেশে অনেকখানে পেডিয়াট্রিক্সের ক্যান্ডিডেট আছে। তো আপনার তো ভালো করতে হইলে আসলে এই কোচিংয়েই আপনাকে 30 বা 130 বা 140-এর উপরে পাইলে আপনি সেফ, এর থেকে কম পাইলে আপনি সেফ না। ঠিক আছে, এখন হচ্ছে কোয়েশ্চেন কয়েকটা আসছে, আমি এগুলো একটু অ্যান্সার দিয়ে নেই।
লাস্ট রেসিডেন্সি রেজাল্ট হাতে কিছু চেঞ্জ আছে, এটা মনে হয় আমি যেটা দেখাইছি এটা মার্চ 2020-এর রেজাল্ট, লাস্টের রেজাল্ট আমি দেখাইনি গত বছরটা। ওইটাও আপনার সিট দেখবেন যে একই টাইপের, সাবজেক্ট এগুলোই রয়ে গেছে, সাবজেক্ট হচ্ছে চেঞ্জ হয়নি, কিন্তু হচ্ছে সিটগুলো ভ্যারিয়েশন হয়েছে। যে আমি যেটা বললাম যে সিট সংখ্যা এটাই থাকবে, কিন্তু রেজাল্টটা ভ্যারিয়েশন হবে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার উপর ডিপেন্ড করে। একটা ইনস্টিটিউটে গভর্নমেন্ট যদি কম অ্যাপ্লাই করে তাহলে ওই জায়গাগুলো নিয়ে নেবে প্রাইভেটরা, প্রাইভেট কম অ্যাপ্লাই করলে ওই জায়গাটা নিয়ে নেবে গভর্নমেন্টরা। আবার যদি এমন হয় যে একটা নির্দিষ্ট কাটমার্ক ধরা হয়, কাটমার্কের উপরে যদি কেউ না পায় তাহলে ওই সিটগুলো খালি থেকে যাবে, ঠিক আছে। পাশের রেট কেমন? পাশের রেট ডেফিনেটলি সবচেয়ে ভালো হচ্ছে বিএসএমএমইউতে। বিএসএমএমইউ রেসিডেন্টরা সবাই পাশ করে, এটা হচ্ছে এটা এমন না যে হচ্ছে এটা মিথ বা এটা নিয়ে বলে তা না। বিএসএমএমইউ রেসিডেন্টরা ফেজ বি পরীক্ষায় সবাই সবচেয়ে বেশি পাশ করে, তার কারণ হচ্ছে পরীক্ষা আপনি যেখানকারই রেসিডেন্ট হন সবাইকে বিএসএমএমইউতে এসে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তো যারা পেরিফেরি রেসিডেন্ট তারা হচ্ছে বিএসএমএমইউ এর পড়াশোনা বা কারিকুলামের সাথে ওরিয়েন্টেড থাকেন না, দ্যাটস ওয়াই তাদের একটু পাশ করতে কষ্ট হয়। পাশের রেট বিএসএমএমইউতে এই জন্যই বেশি কারণ তারা যাদের কাছে পরীক্ষা দিবে সেসব স্যার ম্যাডামের ক্লাস করেই তারা বড় হয়েছে, তাদের সাথে থেকেই তারা হচ্ছে রেসিডেন্সি পুরো কারিকুলাম করছে। খুবই স্বাভাবিক যে স্যার ম্যাডামরা তাদেরকেও চেহারা চিনে, প্লাস তারাও স্যার ম্যাডামরা পরীক্ষায় কি কোয়েশ্চেন করবে মানে একদম ফেজের শুরু থেকে তারা জানে, তো খুব স্বাভাবিক যে তারাই পরীক্ষায় পাশ করবে। বাট পেরিফেরি থেকে যে সবাই ফিল করে তা না। যেমন আমি শিশু হাসপাতাল থেকে আমাদের সময় আমরা সবাই আমাদের 15 জনের মধ্যে আমরা 13 জন পরীক্ষায় বসছিলাম, আমরা 13 জনই ওবার ফেজে পরীক্ষায় পাশ করছিলাম, আমাদের মধ্যে কেউ ফেল করেনি। এমন তো না যে আমরা বিএসএমএম এর স্যার ম্যাডামদের ক্লাস করছি, তা না, আমরা বিএসএমএম এর সাথে ওরিয়েন্টেড থাকার ট্রাই করছি এবং নিজের যোগ্যতাতেই পাশ করছি। তাহলে হচ্ছে পেরিফেরিতে পাস রেট কম এ কথা সত্যি, কিন্তু আপনি যদি বিএসএমএমইউ এর আপনার ফ্রেন্ড থাকতে পারে, ওদের কাছ থেকে একটু পড়ালেখা দেখায় নিলে, ওরিয়েন্টেড থাকলে ওদের নোটগুলো শুরু থেকে পড়লে পাস করে যাবেন। আচ্ছা, ট্রেনিং পিরিয়ড, এই এখন ব্যাপারটা ট্রেনিং পিরিয়ড আমি যেটা বললাম একটু আগে, সব পেডিয়াট্রিক্সের প্রত্যেকটা ফ্যাকাল্টি জেনারেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ফ্যাকাল্টি পেডিয়াট্রিক্সের ট্রেনিং অনেক কঠিন। আর ফেজেতে সবাইকেই হচ্ছে এই যে 7টা পেডিয়াট্রিক্সের সাবজেক্ট, এই 7টা ব্লকে 3 মাস করে রোটেশন হয়। সো আপনি জেনারেলের রেসিডেন্ট হলেও আপনাকে বাকি 6টা সাবজেক্টে 3 মাস করে কাজ করতে হবে। আপনি যদি গ্যাস্ট্রোর রেসিডেন্টও হন আপনি বাকি 6টা সাবজেক্টে রোটেশনে ঘুরবেন, এভাবে 7টা ব্লকে সবাইকে করতে হবে। তো সবখানেই প্রেশার সমান, ঠিক আছে। পেডিয়াট্রিক্সের অবশ্যই প্রেশার অনেক বেশি, তবে যেগুলো হচ্ছে মেডিকেল কলেজ বা যে যেমন আইসিএমএইচ, বিআইসিএইচ, এগুলাতে একটু আপনার ডিউটি বেশি পড়ে। বিএসএমএমইউতে যেহেতু মানুষ অনেক বেশি, বিএসএমএমইউ রেসিডেন্টের ডিউটি কম। তারপরে হচ্ছে বিএসএমএম এর আপডেট থাকার উপায় কি? কারিকুলামের সাথে আপডেট থাকার উপায় হচ্ছে বিএসএমএম তে আপনার সাথে যে রেসিডেন্সিতে ঢুকছে তার সাথে ফোনে যোগাযোগ রাখা। এইভাবে করে আমার তো অনেক ফ্রেন্ড বিএসএমএম তে ঢুকছিল, তাদের সাথে আমরা যোগাযোগ রেখে পড়াশোনাগুলো করতাম। আচ্ছা, আমরা আপনাদের বাকি কোয়েশ্চেন অ্যান্সার গুলো পরে অ্যান্সার দিচ্ছি। তো আমরা এখন হচ্ছে একটু আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন ডক্টর তৌসিফ ইকবাল। তৌসিফ ভাই, তুমি কি শুনতে পাচ্ছ? জি আপু, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা একটু তৌসিফের কথা শুনবো। তৌসিফের পরিচয়টা আমি দিয়ে নিই। ডক্টর তৌসিফ ইকবাল আমাদের সিনাপসিস স্টুডেন্ট ছিলেন। ও হচ্ছে এই যে জানুয়ারিতে পার্ট 1 পরীক্ষা পাশ করছে, আবার হচ্ছে রেসিডেন্সিতে জেনারেল পেডিয়াট্রিক্সে আইসিএমএইচ এ রেসিডেন্ট এখন ফেজে। আবার তৌসিফ আমাদের সাথে মেন্টর হিসেবেও কাজ করছে। তো তৌসিফের কাছ থেকে আমরা শুনবো যে তৌসিফ কিভাবে করে সাবজেক্ট চয়েস, ইনস্টিটিউশন চয়েস দিছিল, ওর কি কি ডিফিকাল্টিজ হয়েছিল পরীক্ষার সময় বা পরীক্ষার এই লাস্ট মোমেন্টে কি করতে হবে আপনাদের জন্য, কি করণীয়, এই বিষয়ে তৌসিফ আপনাদের সাথে একটু তার ভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবে। তৌসিফ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপু যেসব কথা বলেছে তারপর আর বেশি কিছু বলার কিছু নাই। আপু সব কথাই মোটামুটি বলে দিয়েছে। খালি আপনাদের কয়েকটা কি এবার যদি কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, যদি 42 বিসিএস এ যাদের হয়েছে তারা যদি পরীক্ষা দিতে পারে তাহলে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে যাবে আর কি। তাছাড়া আরেকটা হচ্ছে 39-এ যারা পোস্টেড তারা যদি পরীক্ষা দিতে পারে তাহলে কিন্তু এবার সরকারি ইয়েতেও অনেক বেশি কম্পিটিশন হবে, এটা একটা কথা। আর আরেকটা হচ্ছে বিএসএমইউ তে অবশ্যই পাস রেট অনেক বেশি, তবে পেরিফেরি এখন হচ্ছে আপুর ব্রেন তো আমাদের মতো না, আপু হচ্ছে অনেক জিনিয়াস। আমরা ছোটবেলা থেকে আপুকেই দেখে আসছি, মানে যখন থেকে কোচিং করছি, মানে একটা রোল মডেল হিসেবে আমরা দেখে আসছি। আপু হচ্ছে সবকিছু একবারেই পাস। তা আপু যেমন 3টাই একদম হাই প্রোফাইলের চয়েস দিয়েছিল ঢাকা মেডিকেল কলেজ। হ্যাঁ, তো আপনারা একটা কাজ করতে পারেন, এটা আমি যেটা করেছিলাম সিনিয়রদের সাথে কথা বলে, আপনি একটা হচ্ছে
স্যার সলিমুল্লাহ মেডিকেলে একটা রাখবেন। হ্যাঁ, আপনারা যারা ঢাকায় রাখতে চান এটা একটা চান্স পাওয়ার জন্য একটা ভালো হতে পারে, কারণ ওই সলিমুল্লাহ মেডিকেল একটু মানে খুব বেশি না, 2-1 মার্ক কম সব। আর পেরিফেরিতেও এখন যারা রংপুরে থাকতে চান তারা রংপুরের চয়েস দেয়, সো পেরিফেরিতেও এখন চান্স পাওয়া কঠিন হয়ে গেছে, পড়াশোনাটা ঠিক রাখতে হবে। আর আপনারা হচ্ছে সাবজেক্ট চয়েস যারা ঢাকায় থাকতে চান একটা হচ্ছে সলিমুল্লাহ রাখতে পারেন, ঢাকা মেডিকেল বিএসএমইউ একটা সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তাহলে মনে করেন একটু কম্পিটিশন। তো আমি এখন যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজ বললাম, ধরেন এই লাইভটা যারা দেখবে তারাই দিয়ে কম্পিটিশনটা আবার সলিমুল্লাহ মেডিকেলও বেড়ে যেতে পারে। আর একটা কথা হচ্ছে যেটা আপু যেটা বললো মানে পেডিটিক্স এর যেগুলো ব্রাঞ্চ, হ্যাঁ এখন ব্রাঞ্চ আমি যেটা বলি সেটা হচ্ছে রবিনসের যেটা বলা আছে টু ওয়েজ সোর্ড, মানে এটা একটা উপকার হচ্ছে অপকারও আছে। উপকার হচ্ছে কি, যেহেতু সিট কম মানে ইউনিট গাটস বা ক্যারেক্টার মানে ওখানে দেওয়ার জন্য, যেমন কার্ডিওলজিতে মাত্র 1-2টা সিট, তবে কম্পিটিশন একটু কম হয় মানে আপনার সরকারি ক্যান্ডিডেটরা বা প্রাইভেট ক্যান্ডিডেটরাও দিতে পারেন আর কি। হ্যাঁ, আর যেটা হচ্ছে বিএসএমইউ তে পার্সেন্ট অবশ্যই বেশি, সবাই বিএসএমইউ তে রাখার চেষ্টা করবেন। আমি যেমন বিএসএমইউ রাখিনি 3টার মধ্যে, কারণ কি আমি ভয় ছিলাম যে চান্সই পাবো না, আমার চান্স পাওয়াটা দরকার ছিল। আর এই বয়সে সবারই চান্স পাওয়াটা আগে দরকার। হ্যাঁ, বিএসএমইউ ছাড়া বাকি সবগুলাই এখন পেরিফেরি। তবে এখন বিএসএমইউ নিচে আজই যে বিএসএমইউ লেকচার শিট পাওয়া যায়, অনলাইনের যুগ, তো বিএসএমইউ সাথে আপনি ইচ্ছা করলেই করে রাখতে পারবেন। হ্যাঁ, আর ট্রেনিং পিরিয়ডটা তো ডিফিকাল্ট হয়, কোনো ছুটি নাই। আরেকটা কি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপু, যেটা সবই দেখালো এরপর তো কিছু বলার নাই, রেসিডেন্সির একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 5 বছর আপনাকে একই জায়গায় থাকতে হবে। যেমন আপনি এফসিপিএস এ ঢাকা মেডিকেলে 6 মাস করলেন, আবার যেমন স্যার সলিমুল্লাহ মেডিকেলে হেমাটো অঙ্কোলজি খুবই ভালো, ওখানে ঢাকার মধ্যে বেস্ট, ওখানে 6 মাস ট্রেনিং করলেন, আবার নিকডুতে 6 মাস ট্রেনিং করলেন, আবার নিমসে 6 মাস ট্রেনিং করলেন, এরকম বিভিন্ন বড় বড় প্রফেসরদের সাথে আপনি ওরিয়েন্টেড হতে পারছেন, এটা একটা সুবিধা। কিন্তু এই সুবিধাটা আপনার রেসিডেন্সিতে নাই। আর হচ্ছে রেসিডেন্সি, আর আপু এবার খেয়াল করেছেন কিনা এফসিবিএস এর পাসের রেটও কিন্তু বেড়েছে অনেক বেশি এবার, কিন্তু পার্ট 2 তে আমি দেখছি পাস রেট অনেক বেশি। আর আরেকটা কথা আপু যেটা বললো, বিএসসি তে আপনি পড়লে ইনশাল্লাহ পাস করবেনই, বাকিগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। মানে আচ্ছা ভাইয়া, হ্যাঁ, সলিমুল্লাহতে তো শুধুমাত্র জেনারেল পেডিয়াট্রিক্স এর জন্য সিট, আর তো কোনো ব্রাঞ্চের জন্য কোনো সিট নাই দেখতেছি। না, ব্রাঞ্চের জন্য শুধু আপনার বিএসএমইউ তেই আছে ব্রাঞ্চ, আর হচ্ছে ঢাকা শিশু হসপিটালে আছে শুধু নিওনেটোলজি আর নেফ্রোলজি। ব্রাঞ্চে দিতে হলে আপনার তো বললাম তো সিট কম, ওখানে আপনার ক্যারেক্টার মানে গাটস, আপনি যদি সাহস করেন মানে আপনার প্রিপারেশন যদি সেই লেভেলে হয় আপনি দিয়ে দিতে পারেন, বা আপনি যদি মনে করেন কি এবার চান্স না হলে কোনো অসুবিধা নেই, আপনি দিয়ে দিতে পারেন। আরেকটা কথা কি, মেন পেডিটিক্সে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, আপনি বিভিন্ন কোচিং সেন্টারে দেখবেন সব জায়গায় ইন্টারেস্টেড পেডিটিক্স পাওয়া যাবে না, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখবেন কি 800-900 পরীক্ষা দিচ্ছে, মানে একটা পুরো ফ্যাকাল্টি, মানে পুরো আজিমপুর গার্লস কলেজটা পুরাই পেডিটিক্স ফ্যাকাল্টিতে। কিন্তু মেন পেডিটিক্সে একটু ডিফিকাল্ট, আবার ব্রাঞ্চে একটু বললাম মানে এগুলো আসলে টু ওয়েজ সোর্ড, মানে উপকারও আছে অপকারও আছে। আরেকটা কথা কি, যারা আপনারা ভবিষ্যতে বিসিএস দিতে চান, হ্যাঁ তারা কিন্তু ঢাকা শিশু হসপিটালটা একটু সাবধানে দিতে হবে, কারণ ডেপুটেশন একটু ঝামেলা হচ্ছে আমি যতটুকু শুনেছি। বাট দেখেন ওটাও সরকারি হয়ে যাচ্ছে আমি যতটুকু জানি, তো আপনারা ওখানেও দিতে পারেন, ঢাকা শিশু হসপিটালও সরকারি হয়ে যাচ্ছে। আর আর যেটা প্রিপারেশন, হ্যাঁ এখন প্রিপারেশন জন্য আমাদের সিনাপসের 500 টপিকস এবং লাস্ট 10 ইয়ার্স যে বইটা সলভ আছে, এখন এর বাইরে কিছু পড়তে যেন না। পরীক্ষা হয়তো নভেম্বরে হবে অথবা খুব জোর ডিসেম্বরে যেতে পারে, এটা এখন এর বেশি দূর তো যাবে না, এখন তো নতুন কিছু পড়ার কিছু নাই। আপনার এখন ইম্পর্টেন্ট টপিকস যেটা 500 টপিকস, এই বইটা কিন্তু এবার খুবই ভালো সুন্দর করে লেখা, আপনি এটা পড়তে পারেন, অথবা 10 ইয়ার্স কোশ্চিন সলভ, এই দুইটা বই পড়তে পারেন আর কি, এখন নতুন কিছু পড়ার দরকার নাই। আর বিভিন্ন কোচিং এ মানে পরীক্ষা দিতে পারেন আর কি। আর পেডিটিক্স এর স্টুডেন্ট কিন্তু এখন সব জায়গায় ছড়িয়ে ছিটে আছে, কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে। আর পেডিটিক্স আসতে চাইলে আপনাদেরকে পরিশ্রম করতে হবে সেভাবে। আপু তো সবই বলে দিয়েছে, আপনাদের কি কোনো কোশ্চিন আছে এরপর? আর তো বেশি কিছু বলার নাই, আপনারা এখন ইম্পর্টেন্ট টপিকস বারবার পড়তে থাকেন। আপনারা এখন 500 টপিকস এর বইটা পড়েন, 500 টপিকস, এবং হচ্ছে লাস্ট 10 ইয়ার্স বইটা সলভ করেন, এর বেশি কিছু এখন আপাতত নতুন করে পড়ার কিছু নাই। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে, থাকলে আপনি করতে পারেন। ভাইয়া, হ্যাঁ, ধরেন আমি এই বছর এমডি দিলাম নিউরোলজিতে, আবার পরের বছর কি আমি নেফ্রোতে দিতে পারবো? না আপনি হচ্ছে এটা হচ্ছে করতে হবে, আপনাকে ক্যান্সেল করতে হবে, 1 বছর ওয়েট করতে হবে। আপনার যদি বিসিএস হয়ে থাকে তাহলে সুবিধা, বা মেডিকেল অফিসার বিএসসি মেমোর হয়ে থাকলে আপনি 2টা বছর এমনি ওখানে কেটে যাবে, তখন আপনি পরের বার দিতে পারবেন, তাছাড়া এমনি তো আপনি
উনি যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে যে উনি এবার পরীক্ষা দিল, চান্স পাইলো না, তাহলে পরের বার আরেকটাতে ও দিতে আচ্ছা পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে তো দিতে পারবেই, তাহলে তো পারবেনই, পারবে না। তাহলে তো পারবেনই, অসুবিধা নেই। হ্যাঁ, আপু যেটা বললো ওইটাই, যদি মানে চান্স না পাই। হ্যাঁ হ্যাঁ, চান্স অনেকগুলো পেলে প্রশ্ন আপনাকে ভর্তি আছে, করতে হবে। আমরা প্রশ্ন উত্তরগুলো নেই। তৌসিফ ভাইয়া তুমি চলে যায় না কিন্তু, থাকো, কারণ হচ্ছে জি অনেক আপু, প্রশ্ন আছে, কারণ আমি জি সব আপু, অ্যান্সার নাও জানতে পারি। জি আপু, তৌসিফ অনেক থ্যাংক ইউ থাকার জন্য। তৌসিফ তুমি থাকো, আমি কোয়েশ্চেন গুলো নিতে থাকি একটা একটা করে। জি হ্যাঁ, আপু, জি আপু, জি আপু। থ্যাংক ইউ তৌসিফ। ওকে, এখন আমরা আবার আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে ফেরত যাই। একজন কোয়েশ্চেন করছে এফসিপিএস পার্ট 1 পাস করার আগে কত বছর ট্রেনিং কাউন্ট হয়? এফসিপিএস পার্ট 1 পাস করার আগে 1 বছর ট্রেনিং কাউন্ট হয়, তারপরে আপনি পার্ট 1 পাস না করলে ট্রেনিং কাউন্ট করাইতে পারবেন না। এই 1 বছরের মধ্যে আপনি 2টা অ্যাটেম্প্ট তো পাবেন এফসিপিএস পরীক্ষা দেওয়ার, ওই 2টার মধ্যে একটাতে আপনাকে এফসিপিএস পার্ট 1 পাস করতে হবে। আচ্ছা, ট্রেনিং পিরিয়ডে অফ ডে আছে কিনা, সিএল সিস্টেম আছে কিনা? আছে। আপনি এক একটা 3 মাসের যে ব্লকগুলো ফেজেতে, সেখানে আপনি টোটাল 15 দিন স্কিপ করতে পারবেন। 15 দিনের একদিন বেশি হলেও পুরো 3 মাসই আপনার ক্যান্সেল হয়ে যাবে। আর 6 মাসের ব্লকে এরকম 21 দিনের বেশি স্কিপ করা যায় না। তারপরও এই জিনিসগুলো সিএল ছুটি সবখানেই থাকে, বাট এটা ডিপেন্ড করতেছে আপনার ডিপার্টমেন্টের হেডের উপরে। তো স্যাররা বেসিক্যালি রেসিডেন্টদের ওভাবে করে ছাড়তে চায় না, কারণ হাসপাতালগুলো চলেই হচ্ছে রেসিডেন্ট দিয়ে। দ্যাটস ওয়াই আপনি ওভাবে করে ছুটি কখনো এক্সপেক্টই করেন না। রেসিডেন্সি থেকে আপনি খুব বড় একটা কোনো ট্যুরে ঘুরতে যাবেন, 2-3 দিন ফ্যামিলি ট্রিপ দিতে পারবেন কক্সবাজারে, ঈদের সময় ছুটি পাবেন। কিন্তু কথা হচ্ছে বড় সড়ো কোনো ট্রিপ দিতে যাবেন আপনি মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলো কখনোই পসিবল নয়। 5 বছরে আপনার পক্ষে বেসিক্যালি ভাবে করে ঘোরাঘুরি করা ওগুলো পসিবল না। আর মেয়েদের জন্য তো আরো পসিবল না, কারণ তাদের এই রেসিডেন্সি মাঝখানে হচ্ছে একটা ম্যাটারনিটি লিভ থাকবে, সেটা আবার পরে সেই 6 মাস করে দিতে হবে। তো অ্যাকচুয়ালি ছুটির কথা চিন্তা ভাবনা করে রেসিডেন্সির কথা করে না। পেডিয়াট্রিক্সে অ্যাকচুয়ালি সবখানে ট্রেনিং ডিফিকাল্ট। আমি ডিসকারেজ করতেছি না, আমি ফ্যাক্ট বলতেছি আপনাদেরকে। আর এবারের এক্সাম কবে হতে পারে, যেহেতু এখনো সার্কুলার দেয়নি, সিস্টেম হচ্ছে সার্কুলার দেওয়ার মানে পরীক্ষা হওয়ার মিনিমাম 1 থেকে 1.5 মাস আগে সার্কুলার দেয়। এবার যেহেতু এখনো দেয়নি, আমার এক্সপেকটেশন হচ্ছে যে পরীক্ষা এবার ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, এটা আমার ধারণা। হ্যাঁ, তারপরে হচ্ছে ছুটি নিতে পারবেন আপু, আপনার বিপদে আপদে সবখানেই ছুটি পাওয়া যায়, এটা কোনো ব্যাপার না। ওয়ালাইকুম আসসালাম আপু, একজন সালাম দিছে। আচ্ছা, এখন আমাদের আরো প্রশ্ন আছে ফেসবুকের ইয়েতে, ওগুলো আমরা একটু দেখি। আচ্ছা, পেডিয়াট্রিক কার্ডিওলজিতে চান্স পেতে গেলে কিরকম মার্কস পেতে হয়? পেডিয়াট্রিক কার্ডিওলজি না, পেডিয়াট্রিক্সের সবগুলা ব্রাঞ্চেই একই ধরনের কম্পিটিশন হয়, তবে জেনারেলের থেকে একটু কম মার্কস পাইতেন। আপনি যদি গভর্নমেন্ট ক্যান্ডিডেট হন তাহলে একটু কম্পারেটিভলি কম নাম্বারই আপনি চান্স পাবেন, বাট প্রাইভেট ক্যান্ডিডেট হলে ব্রাঞ্চেও কম্পিটিশন অনেক। হ্যাঁ, তবে যেমন হচ্ছে তৌসিফ বলে গেল যে হচ্ছে প্রাইভেটে দিতে হলে সাহস লাগে, ডেফিনেটলি প্রাইভেটে দিতে গেলে সাহস লাগে। কারণ কি, 3-4টা মাত্র সিট, আপনার 1 বছরের কষ্ট করে করা পড়ালেখা আপনি 3-4টা সিটের জন্য বাজি লাগাবেন, এইটা সাহস সবার হয় না। আমি আমার নিজের এক্সপেরিয়েন্সে আপনাদেরকে বলি, বেসিক্যালি আমার জেনারেল পেডিয়াট্রিক্সে না, আমার পেডিয়াট্রিক্সের একটা ব্রাঞ্চে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল আমি কার্ডিওলজিতে পরীক্ষা দিব। তো আমার প্রিপারেশন ভালো ছিল, কোচিং এ মক টেস্টেও আমি ভালো করতাম, কিন্তু আমি সাহস করতেই পারিনি যে হচ্ছে আমি ব্রাঞ্চে পরীক্ষা দিব। কার্ডিওলজিতে মাত্র প্রাইভেট সিট হচ্ছে 2টা, এখন আমি কিভাবে করে কার্ডিওলজিতে পরীক্ষা দিই? তারপরে কি হলো, পরীক্ষা হইলো, আমার সময় কি হলো, আমি তো পাইলামই, জেনারেলে চান্স পাইলাম, নাম্বার ওবার কিভাবে বললাম যে হ্যাক হয়ে বের হয়ে গেছিল। আমি দেখলাম যে আমি পুরা পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে, পুরা বাংলাদেশে রেসিডেন্সি পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে হাইয়েস্ট নাম্বার ছিল 149.75। আমরা 2 জন পাইছিলাম, আমি আর আমার আরেকটা কোর্সমেট, ও আর আমি দুজনই শিশু হাসপাতালে চান্স পাইছি। তা আমি যেখানে পুরো পেডিয়াট্রিক্সে হাইয়েস্ট নাম্বার পাইছি, সেখানে আমি কার্ডিওকে আমি যে কোনো কিছু দিলেই আমি চান্স পাইতাম, তাই না? কিন্তু ওই সাহসটা আমি ওভার করতে পারি নাই, কারণ হচ্ছে আমি আসলে বুঝি নাই যে হচ্ছে আমার প্রিপারেশনের লেভেলটা কতটুকু ভালো ছিল। তবে ওইবার কার্ডিওলজিতে কি হইলো, প্রাইভেট সিট একটা ফাঁকাই চলে গেল, কারণ ওইবার কার্ডিওলজিতে অ্যাপ্লাই করছে একজন, সে একজন পাস মার্কস পাইছে এবং অনেক কম নাম্বারই সে পেয়ে গেছে, বাট আরেকটা সিট খালি রয়ে গেছে। তাহলে আমি তো কার্ডিওলজিতে দিলে ইজিলি চান্স পাইতাম। তো এই জিনিসগুলো এত আনসার্টেইন, আপনি আসলে এইভাবে করে বুঝতে পারবেন না। আপনার যদি কোনো সাবজেক্টে দেওয়ার ইচ্ছা থাকে, আপনি সাহস করে দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ দেখবেন এবার আপনি ছাড়া অন্য কেউ অ্যাপ্লাই করে নাই, অথবা আপনি ছাড়া অন্য কেউ ওই কাট মার্কসটা ক্রসই করতে পারেন, আপনি চান্স পেয়ে যাবেন। এই জন্য আমি বলতেছি সবাই হচ্ছে মানে মিলাই ঝিলাই দিয়েন, সবাই জেনারেলে দিয়েন না, কারণ জেনারেলে কিন্তু কম্পিটিশন সবচেয়ে বেশি। হ্যাঁ, আর যারা গভর্নমেন্ট ক্যান্ডিডেট তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা অবশ্যই ওই ইয়াগুলাতে দিবেন, ব্রাঞ্চে দিবেন। আর ব্রাঞ্চে দেখবেন বিএসএমএম তো সবগুলো ব্রাঞ্চেই গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের জন্য 2টা 3টা 4টা করে সিট আছে, ঠিক আছে? ওভাবে করে দেখে দিয়েন। এটা গেল। কার্ডিওলজিতে চান্স পেতে হলে কত নাম্বার লাগে বললাম।
আচ্ছা, ইনস্টিটিউশন চয়েস কিভাবে দিলে ভালো হয় এটা ডক্টর তৌসিফ আপনাদেরকে বলে গেছে। 3 রকম মিক্স আপ করে দিবেন। আপনার বাসা ঢাকায়, ঠিক আছে, আপনি ঢাকায় থাকেন, ঢাকা ছাড়তে চান না, বাট আপনার শ্বশুর বাড়ি মনে করেন ময়মনসিংহ, তাহলে আপনি কি করবেন, আপনি ময়মনসিংহ মেডিকেল 3টার মধ্যে একটা চয়েসে রাখবেন। একটা ঢাকা থেকে একটা মেডিকেল কলেজ দিবেন, আর ঢাকার আরেকটা আপনি দিবেন হচ্ছে ওই বিএসএমএমইউ, আইসিএমএইচ, আর হচ্ছে শিশু হাসপাতাল, যে জায়গাগুলোতে সিট বেশি, 3টা থেকে একটা চয়েস দিবেন। একটা দিবেন ঢাকার মধ্যে একটা মেডিকেল কলেজ, আর আরেকটা দিবেন আপনি আপনার শ্বশুরবাড়ির এলাকায়। তাহলে কি হবে, বাই চান্স ঢাকার সিট দুটো যদি আপনার মিস হয়ে যায়, আপনি যদি ময়মনসিংহে চান্স পান, তাহলে কি হবে, অ্যাটলিস্ট আপনার থাকার একটা জায়গা আছে, আপনি আপনার ইনলজের বাসায় থেকে রেসিডেন্সি করতে পারবেন। কিন্তু সো এইভাবে করে পেরিফেরিতে যেখানে আপনার থাকার জায়গা আছে ওরকম একটা শহরে আপনি একটা চয়েস দিবেন, এটা বুদ্ধিমানের কাজ হবে আর কি, ঢাকায় 3টা চয়েস না দিয়ে। আমি যেমন ঢাকায় দিছিলাম 3টা, কারণ আমার ঢাকার বাইরে যাওয়ার কোনো জায়গা ছিল না, দ্যাটস আমি 3টা ঢাকায় দিছিলাম। বাট আপনারা একটা পেরিফেরিতে রাখবেন, তাহলে আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। পেরিফেরিতে দেখা যায় যে অনেক মানে ঢাকার সিটগুলোর থেকে আরো 20-25 নাম্বার কম পেয়েও পেরিফেরিতে মানুষ চান্স পায়, ঠিক আছে। তারপরে আপু ফ্যাকাল্টি সাবজেক্টটা নিয়ে একটু কথা বলুন প্লিজ। হ্যাঁ আপু বলেন। ফ্যাকাল্টির মানে পেডিয়াট্রিক্স এর সিলেবাসটা নিয়ে আর কি, ক্লিনিক্যাল টপিক গুলো নিয়ে একটু কাইন্ডলি কথা বলুন আপু পেডিয়াট্রিক্স এর জেনারেল এবং হচ্ছে ব্রাঞ্চ সবখানে আপনার একই ইসেতেই হয়, পরীক্ষা হচ্ছে একই কোশ্চেনে হয়। হ্যাঁ, কোশ্চেনটার উপরে হেডিং থাকে ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্স, সেখানে আপনি ওই একই কোশ্চেন দিয়ে গ্যাস্ট্রোর পরীক্ষা হবে, জেনারেলের পরীক্ষা হবে, নিওনেটের পরীক্ষা হবে। সো আপনি যেটা এখন প্রিপারেশন নিচ্ছেন পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির জন্য, ওটা দিয়ে আপনি সবগুলোতেই পরীক্ষা দিতে পারবেন, ওটার জন্য আপনার আলাদা কোনো ইয়া নাই। হ্যাঁ, এটাই তো জানতে চাচ্ছিলেন তাই না আপু? জি আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, সব একই। যেমন মেডিসিনে যারা এন্ডোক্রাইনে পরীক্ষা দিবে তাদের যা কোয়েশ্চেন হবে, যারা ডার্মাটোলজিতে পরীক্ষা দিবে তাদের একই কোয়েশ্চেনই ফ্যাকাল্টি অফ মেডিসিনের আন্ডারেই তাদের পরীক্ষা হবে। আমাদেরটাও ফ্যাকাল্টি অফ পেডিয়াট্রিক্স। আমি যখন রেসিডেন্সি দিছিলাম তখন হচ্ছে আমাদের পরীক্ষা মেডিসিনের আন্ডারে বা মেডিসিনের কোয়েশ্চেন দিয়ে হইতো। গত 3 বছর থেকে মানে গত 2-3 বছর থেকে রেসিডেন্সি কোয়েশ্চেন পেডিয়াট্রিক্সে আলাদা হয়ে যাওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। ক্লিনিক্যাল কোয়েশ্চেনগুলো সব পেডিয়াট্রিক্স থেকেই আসে আমাদের, কিন্তু ক্লিনিক্যাল শুধু পেডিয়াট্রিক্স এবং আবিদ হোসেন মোল্লা স্যারের বই পড়লেই হয়। আচ্ছা, নিওনাটোলজিতে বিএসএমএম তে পাশের রেট কেমন? বিএসএমএম তে প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই পাশের রেট খুব ভালো, ঠিক আছে। আপনি যদি বিএসএমএম তে চয়েস দেন বা বিএসএমএম তে চান্স পান, আপনার পাস নিয়ে এত চিন্তা করতে হবে না। বিএসএমএম এর রেসিডেন্টরা সবসময় পাস করে, বাট বিএসএমএম তে চান্স পাওয়া তো কঠিন, সিট কম না সেখানে, আর সবাই তো ওখানেই দিতে চায়। শিশু হাসপাতালে পাস রেট কিরকম? একটা কোশ্চেন আছে। হ্যাঁ, শিশু হাসপাতালের পাস রেট অনেক মানে ভালো। আমি আপনাদেরকে বলে আমার সময় বললাম না, ফেজে পরীক্ষা আমরা 13 জন দিছিলাম, 13 জনই ফেজে। আমি তো ফেজ বিটা এখনো বলতে পারছি না, বাট ফেজেতে আমরা সবাই পাস করছিলাম। তারপরে ফেজ বিতে আমার সিনিয়র যারা এখন পরীক্ষা দিচ্ছে শিশু হাসপাতাল থেকে, আপু ভাইয়ারা মোটামুটি যদি 10 জন অ্যাপিয়ার করে 8 থেকে 9 জন পাস করে যায়। শিশু হাসপাতালে পাসের রেট অনেক ভালো, কারণ হচ্ছে এখানকার পড়াশোনা তো, শিশু হাসপাতালে তো পেশেন্ট এক্সপোজার সবচাইতে বেশি। বিএসএমএম তে কিন্তু এত আপনি পেশেন্ট এক্সপোজার হবে না। বিএসএমএম তো সব ক্রনিক কেস থাকে, সব হচ্ছে রেফার্ড হওয়া কেস, যে কেসগুলো আপনার অন্যান্য জায়গায় অনেকভাবে ট্রিটমেন্ট পেয়ে আসছে, ও অনেক ম্যাল হ্যান্ডেলিং হয়েছে, ওইসব কেস বিএসএমএম তে থাকে। ফ্রেশ কেস ওইভাবে করে থাকে না, একাডেমিক কেস আবার বিএসএমএম তে থাকে। কিন্তু এই যে পেরিফেরির মেডিকেল কলেজগুলো বলেন, শিশু হাসপাতাল বলেন, মাতোয়াইল বলেন, যেখানে আমাদের তৌসিফ হচ্ছে রেসিডেন্ট, এগুলো জায়গায় আপনি যে পরিমাণ পেডিয়াট্রিক্সের পেশেন্ট এক্সপোজার হবে, বিএসএমএম তে আপনার পেশেন্ট এক্সপোজার ওইভাবে করে হবে না। বিএসএমএম তে হচ্ছে খুব থিওরিটিক্যাল জিনিসপত্র হয়, পাস ভালো হয় সেজন্য, বাট আপনার যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পেডিয়াট্রিক্সের লাগে, ইমার্জেন্সি হ্যান্ডলিং, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, এগুলো সবচেয়ে ভালো হয় পেরিফেরিতে। হ্যাঁ, এখন আরো 2টা প্রশ্ন আছে, দেখি। আচ্ছা, 3টা ইনস্টিটিউশন চয়েস দিলে ফার্স্ট চয়েস কি মার্কস অনুযায়ী? হ্যাঁ, আপনি যে নাম্বার পাবেন আপনার নাম্বার অনুযায়ী, যদি আপনি ওই ওদের তো টোটাল ফার্স্টে সিরিয়াল হয়, সিরিয়াল হওয়ার পরে ওই সিরিয়াল থেকে তারা যারা কোয়ালিফাইড হয়েছে তাদেরকে নিবে, এবং আপনি যদি সেই কোয়ালিফিকেশন মার্কসের মধ্যে থাকেন তাহলে হচ্ছে আপনি ফার্স্ট চয়েসে পাবেন, তার থেকে একটু কম পাইলে আপনি আপনার সেকেন্ড চয়েসে পাবেন, নাহলে আপনি থার্ড চয়েসে পাবেন। আর যদি দেখা যায় যে কোয়ালিফিকেশনের লিস্টের মধ্যে আপনি নাই, তাহলে আপনি আপনার কোনো চয়েসই পাবেন না। তারপরে হচ্ছে হ্যাঁ, রেসিডেন্টের তো অবশ্যই নাইট করতে হয় আপু, রেসিডেন্টের মর্নিং ইভিনিং নাইট সবই করতে হয়, এবং নাইটের পরের দিন সকালে আপনার কখনো মর্নিং অফ থাকবে না, পরের দিন সকালে রাউন্ড দিয়ে তারপরে বাসায় যেতে পারবেন, সেটা আপনি যেখানকারই রেসিডেন্ট হন, বিএসএমএমইউ বলেন, চিটাগাং মেডিকেল বলেন, নাইটের পরে মর্নিং কোনো অফ নাই কিন্তু, বুঝছেন? ওগুলো নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, আপনারা আগে পরীক্ষা দেন। ঠিক আমি একটা প্রশ্ন আছে আপু, আমি
একটু পরামর্শ চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে আমি 42 বিসিএস এর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু মানে হয় নাই আর কি। তো তারপর থেকে মানে আমি এখন রেসিডেন্টের জন্য পড়া শুরু করছি। এখন আপনি যেটা বললেন ডিসেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই হিসাব করে প্রায় 2 মাস সময় এখন আমার হাতে আছে। তো আমার আসলে পড়াটা কোনো রকমে গোছানো হয়েছে, কারণ আমার হাতে 2 মাস সময় আছে। আমার আসলে কিভাবে পড়লে ভালো হয়, মানে দিনে কতটুকু সময় দিলে আমার জন্য ভালো হয়, এবং আমার ইনস্টিটিউশন চয়েসটা যদি আপনি একটু আমাকে একটু বলে দিতেন যে আগে কিভাবে আপনি দিলে। বলেন। হ্যাঁ, আমি বলতেছি, আপনার দেশের বাড়ি কোথায়? যশোর, যশোর আপু। যশোর হচ্ছে উত্তরবঙ্গের কাছাকাছি। যশোর থেকে কাছাকাছি কোথায় দেখলেন যে হচ্ছে সিট আছে? রংপুর তো দূরে যশোর থেকে। তাহলে হচ্ছে ওখান থেকে কাছাকাছি আপনি একটা মেডিকেল কলেজ মাথায় রাখবেন, যে আপনার চয়েস অবশ্যই একটা মেডিকেল কলেজ হবে। আচ্ছা, আপনি কি জেনারেলে যাবেন নাকি ব্রাঞ্চে যাবেন সেটার উপর ডিপেন্ড করতেছে। এখন আপু আমি বলেন। আমি মানে এটাই ভাবছি যে জেনারেলে যাব না, জেনারেল মানে ব্রাঞ্চে তো আপনি বাইরে তো সিট নাই, প্রাইভেট ক্যান্ডিডেট, আপনার ব্রাঞ্চে জন্য তো বাইরে সিট সবখানেই নাই। কঠিন, প্রাইভেটদের জন্য সবখানেই চান্স পাওয়া কঠিন, ঠিক আছে। এখন হচ্ছে প্রথম কথা, আপনার হাতে 2 মাস টাইম আছে। এই 2 মাস আপনি যেটা করবেন, রেসিডেন্সিতে যেটা হয়, কমন টপিকস থেকে কোশ্চেন বেশি আসে। মানে আপনার গত বছর মনে করেন একটা উইলসন ডিজিজ থেকে কোশ্চেন আসছে, হ্যাঁ, তো উইলসন ডিজিজ গত বছর মনে করেন যে ইনভেস্টিগেশন থেকে কোশ্চেন আসছে, এই বছর আসার চান্স হবে যে উইলসন ডিজিজের ক্লিনিক্যাল ফিচার বা প্যাথোজেনেসিস থেকে একটা কোশ্চেন আসবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখন যে লাস্ট 10 আওয়ার্স কোশ্চেন সলভ বা 500 টপিক যে আমাদের বইগুলো আছে, সেইগুলো বই থেকে কমন টপিকস গুলা এখন পড়বেন। কমন টপিকস গুলাই রিভিশন দিবেন। টপিকস বলতে যে কোয়েশ্চেনটা আগে আসছিল ওই কোয়েশ্চেনটা যেই টপিক থেকে আসছে পুরোটা টপিকই আপনি পড়ে ফেলবেন, ঠিক আছে। কমন টপিকস গুলো এখন বারবার করে পড়েন, আপনি এখন নতুন কিছু পড়তে যেন না। আর হচ্ছে শীট যদি পড়ার অভ্যাস থাকে, বাট টেক্সট বই পড়া আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে 2 মাসে। আমার মতে আপনার জন্য সাজেশন হচ্ছে এখন আমাদের শীট পড়া আর হচ্ছে কমন টপিকস গুলা বারবার করে পড়া, নতুন কোনো কিছুই না পড়া। আর যতটুকু পসিবল পুরাতন কোশ্চেন সলভ করা। কোশ্চেন ব্যাংক যেগুলো আছে সবগুলো সলভ করে ফেলবেন, হ্যাঁ। কোশ্চেন ব্যাংকের অনেক কোশ্চেনই আপনি দেখবেন ওখান থেকে 30% কোশ্চেন হুবহু আপনার পরীক্ষায় রিপিটেশন হয়েছে। রেসিডেন্সি পরীক্ষায় তারাই চান্স পায় যারা পুরাতন কোশ্চেনের অ্যান্সার ভুল করে না, তারাই চান্স পায়, ঠিক আছে। অনেক পড়লেন, পরীক্ষায় গিয়ে আপনি আউটপুট দিতে পারলেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। পুরাতন টপিক একদম ঝাড়া মুখস্থ করে যেতে হবে, বুঝতে পারছেন ভাইয়া? আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারছি কিভাবে করবেন। আরেকটা হচ্ছে সাবজেক্ট চয়েস, ইনস্টিটিউশন চয়েস। এখন আপনার জন্য আমার সাজেশন হচ্ছে, আপনি যেহেতু প্রাইভেট ক্যান্ডিডেট, প্রাইভেট যেহেতু ব্রাঞ্চেও অনেক কম্পিটিশন হয়, আপনি জেনারেলে দিতে পারেন, কিন্তু আপনি পেরিফেরিতে চয়েস দিবেন। আপনি হচ্ছে ঢাকার মধ্যে, হ্যাঁ, আপনি পেরিফেরিতে চয়েস দিবেন, বুঝছেন। আপনি পারলে 2টা পেরিফেরিতে দিবেন, আর একটা আপনি যদি ভয় পান আপনার লেভেল, হ্যাঁ, তাহলে আপনি পেরিফেরির মধ্যে 2টা দিবেন। বলতে পেরিফেরি বলতে বুঝাচ্ছি, একটা ঢাকার মধ্যে একটা মেডিকেল কলেজ দিবেন, সলিমুল্লাহ অথবা ডিএমসি, আরেকটা দিবেন ঢাকার বাইরে মেডিকেল কলেজ, আর আরেকটা আপনি দিয়েন হচ্ছে মাতোয়াইল শিশু হাসপাতাল বা বিএসএমএম, যেটা আপনার মনে চায় আপনি দিয়েন, ঠিক আছে। মাতোয়াইল শিশু হাসপাতালে সিট বেশি, সো এগুলাতে চয়েস দেওয়া একটু সেফ আর কি। আমার মনে হয় এইভাবে দিলে আপনার জন্য ভালো হয়। থ্যাংক ইউ আপু। ওকে, ঢাকা শিশু হাসপাতালে গভর্নমেন্ট ক্যান্ডিডেটরা চয়েস দিতে পারবে না। যারা বিসিএস চাকরিতে এখন আছেন 39 বিসিএস এ, বা সামনে যারা 42-এ জয়েন চান্স পেয়ে গেছেন, পোস্টিং এখনো হয়নি, আপনারা ঢাকা শিশু হাসপাতাল দিয়েন না। ঢাকা শিশু হাসপাতালে কোনো গভর্নমেন্ট সিট নাই, প্রথম কথা। আর প্লাস আপনি এখনো প্রাইভেট ক্যান্ডিডেটই আছেন, যদি আপনি 42 বিসিএস হয়ে থাকেন, আপনার জন্য বেটার হবে ঢাকা শিশু হাসপাতাল অ্যাভয়েড করা। কারণ ঢাকা শিশু হাসপাতালে তৌসিফ যেটা বললো, ডেপুটেশন রিলেটেড একটু কিছুটা প্রবলেম হচ্ছে, এগুলো সলভ হয়ে যাবে, বাট তারপরেও ওখানে আপনার এই কন্ট্রোভার্সির মধ্যে না যাওয়াটাই বেটার। প্রাইভেটরা দিতে পারবেন চয়েস। আর ওই যেটা আপনারা অনেকের একটা টেনশন হচ্ছে পাস রেট নিয়ে, হ্যাঁ, পাস রেট নিয়ে চিন্তা করার বিষয় আপনার এখন না। আপনি এই সাবজেক্টে ক্যারিয়ার করবেন, একদম কনফিডেন্টলি সাবজেক্টে ক্যারিয়ার শুরু করেন। পাস কি হবে না হবে এটা পরে দেখা যাবে। আর কোনো বছর রেসিডেন্সি ফেজ বিতে পাস বেশি হয়, এফসিপিএস এ কেউ পাস করে না পার্ট 2-তে। কোনো বছর দেখা যায় যে হচ্ছে আপনার এফসিপিএস এ অনেক মানুষ পাস করে। এগুলো সবকিছু ফ্ল্যাকচুয়েট করে, কারণ হচ্ছে এক্সামিনার প্রতি বছর চেঞ্জ হয়, স্যার ম্যাডামরা চেঞ্জ হয় দেখে পাস রেটও ফ্ল্যাকচুয়েট করে। আবার কোনো বছর ক্যান্ডিডেটরা হয়তো প্রিপারেশন ভালোও থাকে, এরকম এটার উপর ফ্ল্যাকচুয়েট করে। সো এটা নিয়ে আপনারা এখন চিন্তা করারই দরকার নেই। আচ্ছা, আর যদি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারেন, কারণ আমাদের সেশনটা মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চয়েস দেওয়া যাবে নাই তো আপু? সোহরাওয়ার্দীতে রেসিডেন্সি সিট নাই, ঢাকা মেডিকেল আর আছে। তারপরেও আমি আপনাদেরকে যেহেতু এটা হচ্ছে ইসে দেখাইলাম, মার্চ 2020-এরটা দেখাইছি, 21-এরটা দেখাইনি। আপনারা একটু ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে হচ্ছে আবার চেক করবেন যে কোনো কিছু চেঞ্জ আছে কিনা। আর সোহরাওয়ার্দীতে হচ্ছে আপনার রেসিডেন্সি নাই। ওয়েবসাইট
আপু bsmmu.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে মার্চ 2021 রেসিডেন্সি রেজাল্টে ঢুকবেন, ঢুকলে আপনারা পাবেন। আচ্ছা আমার মনে হয়, হ্যাঁ বলেন। আপু জি আপু। আপু সিলেট মেডিকেলে যদি টেকে আপু ফেজ এ পরীক্ষাটা কি বিএসএমএমইউ তে গিয়ে দিতে হয়? ইয়েস, আপনাদের সব পরীক্ষা ফেজ বি, আপনি বাংলাদেশে যেই প্রান্তেই থাকেন আপনাকে বিএসএমএমইউ তে এসে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আপু বিএসএমএমইউ এর কারিকুলাম গুলা পড়ার স্টাইল গুলা পাওয়ার উপায় কি যদি কারোর সাথে যোগাযোগ না থাকে? এটা হচ্ছে পড়ার উপায় বলতে, দেখেন আমি ছিলাম হচ্ছে শিশু হাসপাতালের রেসিডেন্ট, আমি কিভাবে পড়ছি, আমি ওই আজিজে হচ্ছে নোট বই কিনতে পাওয়া যায়, বিএসএমএমইউ রেসিডেন্টরা যেসব নোট পড়ে এগুলো সব ফটোকপি আজিজে বৈশাখী নামে একটা দোকান আছে, ওখানে সব সময় সব নোটই থাকে। তা আমি আমার প্রত্যেক ব্লকে, লাইক আমার এখন গ্যাস্ট্রো ব্লক চলতেছে, আমি গ্যাস্ট্রো ব্লকে ওরা কি নোট পড়ে বৈশাখীতে গিয়ে শুনতাম, বৈশাখী থেকে কিনে নিয়ে আসতাম। আমি আমার নিজের শিশু হাসপাতালের বড় অপুদের নোটগুলোর পাশাপাশি আমি বিএসএমএমইউ রেসিডেন্টরা যেসব নোট পড়ে ওসব তখনই পড়ে ফেলতাম, প্রতি ব্লকে ব্লকে পড়ে ফেলতাম। আর পরীক্ষার আগে তো আপনি হচ্ছে বিএসএমএমইউ তে এসে কেস দেখবেন, তাই না? যখন কেস দেখবেন তখন আপনি ওদের রেসিডেন্টরা কিভাবে করে, লং কেস শর্ট কেস কিভাবে করে, শর্ট কেস এক্সামিনেশন গুলা কিভাবে করে, আপনার সাথে আপনার একটা বান্ধবী তো বিএসএমএমইউ তো চান্স পাবে, তাই না? আপনি না সিলেটে পাইলেন, সে তো বিএসএমএমইউ বান্ধবীর কাছ থেকে দেখা নেবেন। আমার যেমন পেডিয়াট্রিক্সে বিএসএমএমইউ তে আমার মিডফোর্ডে 2 জন বান্ধবী আছে, তো ওদের কাছে আমি ফেজে পরীক্ষার আগে এসে শর্ট কেস এক্সামিনেশন শিখে নিছিলাম, এসে পরীক্ষার আগে ঘোরাঘুরি করতাম, ওরা কিভাবে কি করে না করে দেখতাম, কি কি কেস আছে দেখতাম। এটা সবাই করে, এটা আপনারা তখন জেনে যাবেন, এটা অনেক পরের চিন্তা, এর মাঝখানে তো অনেক সময় আছে। আগে আপনাদেরকে রেসিডেন্সিতে চান্স পাওয়ার বিষয়ে মনস্থ করেন, ঠিক আছে? তা আমার মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, আমরা শেষ করে দেই। আর যদি কারো কিছু বলার থাকে, জিজ্ঞেস করার থাকে, আপনারা ওই কমেন্ট করেন, যারা অনেকে পরে দেখবেন ভিডিও তারা পরে কমেন্ট করেন। আপু ক্লিনিক্যালের জন্য মোল্লা স্যারের বই পড়লে তো ইনাফ না, নাকি আমার খান স্যারের বই সিরিয়াসলিতে আবিদ হোসেন মোল্লা স্যারের বই ক্লিনিক্যাল পড়লে একদম মোর দ্যান এনাফ, কারণ এর বাইরে আপনার এত কোনো পেডিয়াট্রিক্সের কোশ্চেন আপনাদের লাগবে না। 2-1টা না আনকমন টপিক আপনাদের আসবে, বুঝছেন? সেই আনকমন যে টপিকগুলো ওগুলো আপনারা 2-1টা টপিকের জন্য আপনারা বড় আরেকটা বই তো পড়ার কোনো দরকার নাই। আপনারা শুধু আবিদ মোল্লা স্যারের বই পড়বেন, তাও সেখান থেকে যেগুলো পরীক্ষায় আসে শুধু সেগুলোই পড়বেন, সবকিছু ঢালাও পড়ার সময় এখন আপনাদের হাতে নাই। আচ্ছা, আপু 10 ইয়ার্স কোশ্চেন ব্যাংকে কি ক্লিনিক্যাল কোশ্চেন গুলো সবই তো মানে পুরা এমডি ফ্যাকাল্টি মানে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির কোশ্চেন গুলোই আছে না? 10 ইয়ার্সে আপনারা বই একটু দেখে কিনেন, আমাদের 10 ইয়ার্স কোশ্চেন সলভ একটা বই আছে, আবার আরেকটা আসছে হচ্ছে কিউ ব্যাংক কোশ্চেন ব্যাংক একটা বই আসছে আমাদের, হ্যাঁ? তো যেটা দেখে আপনাদের পছন্দ হয় একটা বই দেখে কিনেন আর কি। কোশ্চেন ব্যাংক কোশ্চেন ওয়ার্ল্ড যেটা আমাদের একটা বই আছে, ওই বইটার মধ্যে সব কোশ্চেনের এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর 10 ইয়ার্সের বই একটা হচ্ছে কোশ্চেনের বই, আরেকটা হচ্ছে এক্সপ্লেনেশনের বই, কিনলে তাহলে দুটাই কিনতে হবে আর কি। আর এগুলো তো দেখবেনই, সাথে হচ্ছে ওই যে 500 টপিকের একটা বই আছে, লাস্ট মোমেন্টে পড়ার জন্য বইটাও ভালো। আর শীত তো পড়তেছি না, শীত পড়ে রেসিডেন্সির জন্য খুব বেশি যে টেক্সট বই পড়তে হয় ব্যাপারটা তাও না, কারণ কোশ্চেনগুলো আসেই হচ্ছে মুখস্থ টাইপের কোশ্চেন তো। আচ্ছা, মিডফোর্ডের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট অনেক ভালো, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট বেসিক্যালি খারাপ কোথাও আমি এখন পর্যন্ত শুনি নাই। পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট সব হাসপাতালেই অনেক কারিকুলাম মেনটেন করে এবং সবখানে অনেক পড়ালেখা হয় আর কি। আপু সাবজেক্ট কি শুধু একটাই চুজ করা যায়? 3টা ইনস্টিটিউশনের জন্য 3টা সাবজেক্ট চুজ করা যায় না? না না না, একটাই চুজ করা যাবে। আপনি প্রথমে আপনার অপশন থাকবে সাবজেক্ট, সেখানে আপনাকে দিতে হবে মনে করেন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি, ওটা দিলেই আপনার নিচে অপশন শুধু বিএসএমএমইউ আসবে। পেডিয়াট্রিক নেফ্রোলজি যদি ক্লিক করেন তাহলে আপনার নিচে অপশন আসবে হচ্ছে আপনার 3টা, নিডু, শিশু হাসপাতাল আর হচ্ছে আপনার বিএসএমএমইউ, এরকম। আপনার সাবজেক্ট একটাই চুজ করতে হবে, কিন্তু ইনস্টিটিউট আপনি 3টা করে করতে পারবেন না। যারা ব্রাঞ্চে দিবেন যেমন গ্যাস্ট্রো, কার্ডিও, নিউরো, হেমাটো, এদের তো আর কোনো অপশনই নেই, এদের শুধু বিএসএমএমইউ অপশন আছে, তার অপশন একটাই। আপু আমি 39 বিসিএস, আর মনে করেন যে এমন একটা অবস্থা যে এইবার রেসিডেন্সি হতেই হবে কাইন্ড অফ এরকম। তো হচ্ছে যে আমার মানে এখন হচ্ছে যে আমার ঢাকাই, সবকিছু ঢাকাই, মানে সিরিয়ালটা কিভাবে দিতে পারি, চয়েসটা, ইনস্টিটিউশন চয়েস? আপনি ইনস্টিটিউশন চয়েস দিবেন বলতে আপনি কি জেনারেলে পরীক্ষা দিবেন না ব্রাঞ্চে দিবেন? আপু সেটাই বুঝতে পারতেছি না যে মানে কোনটাতে। আপু আমি আপনাকে বলি, আপনি আল্লাহর নামে একটা ব্রাঞ্চে দিয়ে দেন। আপনি দেখছেন না গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের ব্রাঞ্চ খালি থাকে, আমি এটা আজকে বলতেছি, দেখা যাবে যে এবার সবাই ব্রাঞ্চে পরীক্ষা দিছে। ব্যাপারটা এরকম না, মানে এটা হয় ইন জেনারেল হয়, কারণ
আমি এত ভালো মতো পড়ালেখা করছি, আমি রেসিডেন্সিতে চান্স পাওয়ার আগে শিশু হাসপাতালে ডিসিএইচ এ ফার্স্ট হয়েছি, ডিসিএইচ এ চান্স পাইছিলাম, আমার এফসিপিএস পার্ট 1 একবারে হয়েছে, তারপরও আমি ব্রাঞ্চে পরীক্ষা দেওয়া সাহসই করতে পারি নাই, এত ভালো পড়ালেখা করে আমি সাহস করতে পারি নাই। তাহলে তো সাহস করাটাই হচ্ছে বড় কথা। কিন্তু আমি যাদেরকে বলছি পার্সোনালি, যারা যোগাযোগ করছে, যাদেরকে আমি ব্রাঞ্চে দিতে বলছি, এরা ব্রাঞ্চে দিয়ে কেউ আল্লাহর রহমতে হতাশ হয় নাই, চান্স পেয়ে গেছে সবাই। বিশেষ করে গভর্নমেন্ট ক্যান্ডিডেট হলে আমার মতে ব্রাঞ্চে দেওয়াটাই বেটার হবে। আপনি যেই ব্রাঞ্চটা ভালো লাগে এরকম একটা ব্রাঞ্চে পরীক্ষা দিয়ে দেন, তবে নিওনেটে দিয়েন না, নিওনেটে কম্পিটিশন বেশি, নিওনেট আর নেফ্রোতে একটু কম্পিটিশন হয় বেশি। নেফ্রোতে দিতে পারেন, নিওনেট দিয়েন না আর কি যদি ব্রাঞ্চে দেন, বাকি যে কোনো একটা দিতে পারেন। থ্যাংক ইউ। যেটা ভালো লাগে আর কি, আপনি মনে করেন হেমাটো অঙ্কোলজি নিয়ে ডিল করতে চান ওটা দিলেন, আপনার যদি মনে চায় যে আপনি লিভার নিয়ে ডিল করবেন তাহলে গ্যাস্ট্রোতে দিবেন। 39 বিসিএস এবার রেসিডেন্সি দিতে পারবে বলতে 39 এ ফার্স্ট সেট যারা ছিল, প্রথম যারা 2000 গেছিল তারা দিতে পারবে রেসিডেন্সি, বাট পরে যারা 2000 গেছিল ডিসেম্বরে যারা জয়েন করছে তারা দিতে পারবে না, কারণ চাকরি 2 বছর না হলে রেসিডেন্সি দেওয়া যায় না। আর যাদের পোস্টিং ও আচ্ছা পেরিফেরিতে থাকলে ইয়াতে, হ্যাঁ যাদের হচ্ছে 39 এর প্রথম সেট 2000 তারা দিতে পারবেন, সেকেন্ড সেটে 2000 এর দিতে পারবেন না। 1 2 হচ্ছে দুর্গমের বিষয়টা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, দুর্গমে 1 বছর থাকার পরে পেডিয়াট্রিক্সে দেওয়া যায় কিনা, না দেওয়া যায় না দুর্গমের, ওরা পেডিয়াট্রিক্সে 2 বছর চাকরি না করলে দেওয়া যায় না। কোনো সাবজেক্ট আছে যেটাতে 1 বছর পরে পরীক্ষা দেওয়া যায়, যেমন কার্ডিওথোরাসিক সার্জারি, এরকম কয়েকটা সাবজেক্ট আছে, আমি নিজেও ডিটেলস জানি না, ওগুলাতে 1 বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়া যায়। দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা, আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই, আমরা আজকে শেষ করে দেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এরপরে যদি কারো কোনো আচ্ছা এফসিপিএস এর ব্রাঞ্চের কোশ্চেন আলাদা, এফসিপিএস এও ব্রাঞ্চের কোশ্চেন সেম আপু, ব্রাঞ্চের কোশ্চেন আলাদা না। এফসিপিএস এও আপনি হচ্ছেন ওই যেটা দিয়ে জেনারেল পেডিয়াট্রিক্স যে কোশ্চেন দিয়ে হবে, ব্রাঞ্চের পরীক্ষাও সেই কোশ্চেন দিয়ে হবে, সেম। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তৌসিফকে নক দিতে পারেন, আমাকে নক দিতে পারেন, বা ভিডিওতেও কমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। আর হচ্ছে সবার জন্য অনেক শুভকামনা থাকলো, বেস্ট অফ লাক। যে যেভাবে পড়াশোনা করছেন সেটাকে আরেকটু উন্নত করার ট্রাই করেন, যেভাবে পড়ছেন ওভাবেই পড়তে থাকেন, তবে পুরাতন টপিকগুলা বারবার করে রিভিশন দেন, আর হচ্ছে পুরাতন টপিকের কোয়েশ্চেনের অ্যান্সার যাতে মোটেও ভুল না যায়, তাহলেই আপনি চান্স পাবেন। হ্যাঁ, অনেকে অনেক কিছু পড়বে, আপনার ওটা দেখে ভয় পাওয়ার কোনো কারণে, আপনি যেভাবে পড়তেছেন সেভাবেই আপনি পড়তে থাকেন। অন্যের পড়া দেখে হচ্ছে ভয় পেয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, অনেকে বেশি পড়তেছে, কারণ অনেকের আছে যে বাসায় ফিনান্সিয়াল প্রবলেম নাই, তারা কোনো চাকরিও করা লাগে না, বাচ্চাও পালা লাগে না, বসে সারাদিন রেসিডেন্সি পড়া পড়ে, এরকম অনেকে আছে, তাদেরকে দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনাকে ভালো ডাক্তার হইতে হইলে ফ্যামিলি মেনটেন করতে হবে, চাকরিও করতে হবে, পড়াশোনাও করতে হবে, সবকিছুকেই মোটামুটি একটা মানে ব্যালেন্স কেটে নিয়ে গিয়ে করতে হবে। সো আপনার ছোট বাচ্চা আছে, মন খারাপ লাগতেছে, পড়তে পারতেছেন না, কোনো মন খারাপের কিছু নেই, আল্লাহ আপনাকে এর মাঝেই একটা ভালো কিছু দিয়ে দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাঙ্কস আপু, দোয়া করবেন। হ্যাঁ আপু, ফি আমানিল্লাহ, ইনশাল্লাহ বেস্ট অফ লাক। সবার সাথেই দেখা যাবে যে পরীক্ষার পরে সবার আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দেখবো গ্রুপে, এবং আমি এরকম দেখতে চাই যে আপু আপনি বলছিলেন ব্রাঞ্চে দিতে, ব্রাঞ্চে পেয়ে গেছি চান্স, আমি এরকম শুনতে চাই। আপু কত নাম্বার পাইলে মাস্ট চান্স পাবেন, এটা আমি বলবো আপনাদেরকে, যদি মাস্ট বলতে চান তাহলে অবশ্যই আপনাকে 135 এর উপরে পাইতে হবে, সেটা আপনি ব্রাঞ্চ হোক জেনারেল হোক, মাস্ট পাইতে হলে 135 এর উপরে মাস্ট, এর কমে গেলে রিস্ক, বাকিটা আপনার কপাল। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, সবাইকে ওয়েলকাম।